কি আর খুঁজবো? তোর নতুন বউ আদ্রিয়াকে খুঁজি, কই দেখতেছি না তো আদ্রিয়াকে। মুনিয়ার এই কথা শুনে কাজের মেয়েটা ঘর মোছা বাদ দিয়ে তাকে রইলো আমার দিকে। আমিও বোকা বনে গেলাম। এটা মুনিয়া কি বললো? আমি বা আদ্রেকে কবে বিয়ে করলাম? এসব কি বলো মুনিয়া? আমি আবার কবে আদ্রেকে বিয়ে করলাম? সে কি, আদ্রিয়াকে তুমি করো নাই? তাহলে যে আদ্রিয়া আমাকে বললো। কি বলেছে তোমাকে সেটাই তো বুঝলাম না। শোনো মুনিয়া, আদ্রের সাথে আমার কোনো সম্পর্ক নাই তো। ও, এবার বুঝেছি আমি। সত্যি তুমি একটা গাধা। আমি গাধা হতে যাব কেন? গাধা নাও তো কি, একটা অবিবাহিত মেয়ে একটা অজানা অজানা ছেলেকে সাপোর্ট করে সময় দেয়। ছেলেটা যা বললো সেই মেয়েটা তাই করে। এমনকি মেয়েটা ছেলেটার সুখে নিজের সুখ খুঁজে পায়। সেটা তুমি বোঝো না নাকি? ঠিক বুঝলাম না তোমার কথা। এমনি কি আর গাধা বলি তোমাকে? আমি আদ্রিয়া আর তোমার কথা বলতেছি, বুঝলে তুমি? আদ্রিয়া তোমাকে ভালোবাসে, সেটা বোঝো না? এত বড়লোক ঘরের মেয়ে হয়ে কেন তোমাকে সময় দেয়, কেন তোমার সাথে থাকে, কেন তোমাকে সাপোর্ট করে, কেয়ার করে, যত্ন নেয়? আরে গাধা, তোমাকে ভালোবাসে, তোমাকে চাই বলেই তো এসব করে। মুনিয়া, তুমি সত্যি বলতেছো তো? আসলে আমি আদ্রিয়াকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয় নাই। তুমি জানো না, মেয়েদের বুক ফাটিয়ে তো মুখ ফোটে না। সে মেয়ে শহরের হোক কিংবা গ্রামের। আর আদ্রিয়ার মতো মেয়ে তো মুখে বলবেই না, সে তার কাজে কর্মে সব বুঝিয়ে দিয়েছে। এসব তো নাও হতে পারে, তাই না? হতে পারে তারা আমার জমি ভাড়া নিয়ে কোম্পানি দিয়েছে, সেই কারণে এত সব করে। হতে পারে আমার জীবনে কেউ নাই, তার কারণেও করতে পারে। হৃদয়, আমি নিজে একটা মেয়ে, আমি জানি মেয়েরা কি করে কি বোঝায়। আজকে তোমাকে এত স্মার্ট, এত সুন্দর করে কথা বলা, চলাফেরা করা, তোমার সম্পত্তির টাকা দিন দিন বাড়িয়ে দিয়েছে। সেসব কেন করতেছে বোঝো না? আসলে আদ্রিয়া তোমাকে এমন করে গড়ে নিতে চায় যাতে তার পরিবার তোমাকে দুজনের সম্পর্কে মাঝে বাধা হয়ে না দাঁড়ায়। সত্যি তো, এসব কখনো ভেবে দেখি নাই। সত্যি বলতে আদ্রিয়ার সাথে কথা থাকতে থাকতে আমিও না আদ্রিয়াকে পছন্দ করা শুরু করে দিয়েছি। কিন্তু আমি আসলে লজ্জায় বলতে পারি নাই যদি ভালোবাসার কথা বলি আর সে আমাকে ছেড়ে চলে যায়। সে তোমার জন্য এত কিছু করতে পারে, সে কি কারণে ছেড়ে যাবে? একটা বার তো বলতে পারতে তাকে, নাকি? আচ্ছা বলো, আদ্রিয়া কোথায়? আমি তাকে বলতেছি। আসলে অনেকদিন হলো আদ্রিয়া এখানে আসে না, আর আদ্রিয়ার ফোনটাও বন্ধ, কোনো যোগাযোগ নাই। বুঝেছি, নিশ্চয়ই আদ্রিয়া আকার ইঙ্গিতে ভালোবাসাটা বুঝিয়েছে, তুমি বোঝো নাই আর ভালোবাসা স্বীকার করো নাই। তার কারণেই হয়তো আদ্রিয়া অভিমান করে সরে আছে। সত্যি আমি একটা গাধা, হয়তো তার কারণে আমি আদ্রিয়াকে হারিয়ে ফেলেছি। এবার সত্যি তাকে পেলে মনের কথাটা বলে দেবো আমি। এটাই উত্তম সময় হৃদয়, এখন তুমিও অন্যদের থেকে কম নও। তোমারও কম যোগ্যতা হয়নি এখন, তুমিও অন্য 8-10 জনের মতো হয়েছো। এতক্ষণ কাজ ফেলে সব কথা শুনলো কাজের মেয়েটা। আসলে কাজের মেয়েটার মাথায় কোনো কথাই ঢোকে নাই। আমার বাড়িতে এসে সত্যি কেমন হয়ে গেছে, আমি আগে ছিলাম কি, এখন হয়েছি কি। তার উপর আদ্রিয়ার কথা মুনিয়া কিছুই বুঝতেছে না। কাজের মেয়েটা মুনিয়া পরে আসবে বলে চলে গেল। কাজের মেয়েটা এবার আমার কাছে চলে আসলো কাজ ফেলে। দুলাভাই, এতক্ষণ যার সাথে কথা বললেন তিনি কে? আর আদ্রিয়া বা কে? আপনি তাকে পছন্দ করেন, বিয়ে করবেন, কিছু তো বুঝলাম না। তোমাকে তো কোনো বলা হয় নাই। এতক্ষণ যার সাথে কথা বললাম তার নাম মুনিয়া। ওই যে বাড়িটা দেখতেছো, ওইটা ওদের বাড়ি। আমার ছোটোবেলার খেলার সাথে মুনিয়া আমাকে ভালোবাসতো। মুনিকে সেরে রুবের কাছে গিয়েছিলাম। সেটা বুঝলাম। আর একজনের যে কথা বলল সে কে? যার কথা বললো তার নাম আদ্রিয়া, ওর ভাইয়ের নাম সোহান চৌধুরী। আমি এখানে আসার কয়েকদিন পর আমার আব্বা মারা যায়। রাস্তার পাশে অনাবাদি জমি বিশাল আছে, সেখানে সোহান চৌধুরী কোম্পানি দেয়। সেখান থেকে সোহান চৌধুরীর সাথে পরিচয়। ধীরে ধীরে সব জেনে জেনে আমার সম্পর্কে। এরপর তার বোন আদ্রিয়া আসে। দুই ভাই বোন আমাকে সাপোর্ট করে। সব থেকে বেশি সময় দিয়েছে আদ্রিয়া। এতক্ষণ তো সব শুনলে। সব বুঝলাম, কিন্তু আপনার আব্বা মারা গেছে, এই জন্য এখানে আসার পর থেকে আপনার আব্বাকে দেখি না। সত্যি দুলাভাই, আপনার সাথে যা কিছু ঘটেছে হয়েছে, খুব খারাপ হয়েছে। প্রকৃতির নিয়ম সব তো মেনে নিতে হবে। তবে আদ্রিয়ার জীবনে আসার পর সব ভুলে গেছি আমি। আদ্রিয়া এক মুহূর্তের জন্য আমাকে একা থাকতে দেয়নি, একাকিত্ব বুঝতেও দেয়নি। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি সিগারেট খাওয়া, আবার সেই দিন দেখলাম নিজের ঘরে মদ্যপান করতেছেন, এসব কবে থেকে শুরু করলেন আপনি? কেন? তোমার ম্যাডাম যদি পারে আমি কেন পারবো না? এখন তো আমার কোনো কিছুর অভাব নেই, বুঝলি? বুঝলাম, তবে এসব ভালো না। আপনাকে আগের মতন দেখতেই ভালো লাগে। সেটা আর সম্ভব না।
একটা কথা বলতে আপনাকে ভুলে গেছি। আপনার মেজো ফুফা আমার গ্রামের বাড়িতে গিয়েছিল। হঠাৎ তোমার বাড়িতে কেন গেল? বলেছিলাম না যাবে আমার খোঁজ করতে, কিন্তু তিনি গিয়েছিল তার মেয়ের সাথে কে এসব করেছে সেটা জানার জন্য। তুমি কি বললে তখন? প্রথমে বলতে চাইনি, বারবার বদজিনের কথা বলেছি, কিন্তু বিশ্বাস করে নাই। পরে আমার পা ধরতে চেয়েছিল, তখন আসল সত্যিটা বলি তাদেরকে। বলতে গেলে কেন সব? ওনারা নাকি তান্ত্রিক এনেছিল, ডাক্তারের কাছে গিয়েছিল, তাই তখন আর আসল সত্যিটা লুকাতে পারি নাই। আবার এটাও ভেবেছি যেহেতু আপনার বউ হয়, যদি আসল সত্যিটা জানার পর সব মেনে নেয়। ওরা টাকা চেনে, তাছাড়া বিদেশি জনাথন তো আছেই নাকি? ওসব বাদ দেন, নতুন কেউ আপনার জীবনে এসেছে শুনে খুব ভালো লাগলো দুলা ভাই। এবার গিয়ে বাকি কাজ করে খাওয়া দাওয়া করো। আমি একটু খেতে গেলাম, দেখি জমির কাজগুলো কত দূর এগোলো। কাজে মেয়েটা কাজে মনোযোগ দিল। আবারও আমি বাড়ি থেকে বেরিয়ে খেতে গেলাম। আরও কয়েকদিন কেটে গেল, তবু আদ্রিয়ার দেখা পেলাম না। এখন কেন জানি মনটা আদ্রির উপরে পড়ে আছে। আমার মনটা বলতেছে আদ্রিয়ার দেখা পেলে মনের কথাটা বলেই দিতাম। হঠাৎ করে একদিন আমার প্রচুর জ্বর হলো, বিছানা থেকে উঠবো এমন শক্তি আমার গায়ে নেই। কাজের লোকগুলো ডাক্তারকে খবর দিল, ওষুধ খেলাম কিন্তু সুস্থ হচ্ছি না। কাজে মেয়েরাও দিন রাত সেবা করলো, তবুও সেবার জ্বর থেকে সুস্থ হলাম না। আমার একেবারে মরে যাওয়ার মতো অবস্থা, নাওয়া খাওয়া একেবারে বন্ধ আমার। আমি বিছানায় শুয়েছি, হঠাৎ করে ঠান্ডা হাত আমার কপালে অনুভব করলাম। চোখ দুটো খুলতেই যাচ্ছে না, তবু অনেক কষ্টের চোখ দুটো খুললাম আমি। আমার মাথার কাছে বসে আছে আদ্রিয়া। আদ্রিয়ার চোখে পানি, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে আদ্রিয়ার। কী ব্যাপার, কখন আসলে? আর এভাবে কান্না করতেছো কেন তুমি? সত্যি আমি খুব করে সরি, তোমার এমন অবস্থা হয়েছে আমি জানতাম না। অসুখ কি কয়ে বলে আসে নাকি? তুমি প্লিজ কান্না থামাও। কথা বলো না, চুপ করে থাকো। এই কে আছো, এক বাটি পানি আর একটা সুতি কাপড়ের টুকরো নিয়ে আসো তো। আদ্রিয়ার কথা মতো কাজের মেয়েটা এক বাটে পানি আর সুতি কাপড়ের টুকরো নিয়ে আসলো। আদ্রিয়া ফোন বের করে কাকে জানি ফোন দিল। বারবার আমার কপালে বুকে হাত দিতেছে আর ফোনে জানাচ্ছে। এরপর আদ্রিয়া হাতের ইশারা করে কাজের মেয়েটাকে কাগজ কলম আনতে বলল। কাজের মেয়েটা আদ্রিয়ার কথা মতো কাগজ কলম আদ্রিয়াকে দিল। আদ্রিয়া ফোনটা কাঁধে দিয়ে যে ভিতরে কথা বলতেছে আর কাগজে কী কী যেন লিখতেছে। লেখা শেষ হলে ফোনটা কেটে দিল। হৃদয়, তোমাদের এখানে ভালো ফার্মেসি আছে কি? হ্যাঁ আছে, ওই যে বাজারের ভিতরে রাস্তার মোড়ে। একজনকে ডেকে এই ওষুধগুলো নিয়ে আসতে বলো। আমি একটা কাজের ছেলেকে কাগজটা নিয়ে বাজারে যে আদ্রিয়ার লেখা ওষুধগুলো আনতে বললাম। আদ্রিয়া আমাকে জলপট্টি দিতে লাগলো। তারপর কাজের মেয়েটাকে বলে এক বালতি পানি আর গামছা আনতে বললো। আদ্রিয়া এবার আমার মাথায় পানি ঢালা শুরু করে দিল। একটু ভালো লাগতেছে আমাকে। এবার একটু উঠে শার্ট প্যান্ট খুলে একটা লুঙ্গি পরো শুধু। তোমার সামনে খালি গায়ে থাকতে পারবো না আমি। বেশি কথা না বলে যা করতে বললাম সেটা করো আগে। আমি আদ্রিয়ার কথা মতো শার্ট প্যান্ট খুলে শুধু একটা লুঙ্গি পরলাম। কাজের মেয়েটাকে আবারও এক বালতি পানি আনতে বললো। আদ্রিয়া একটা চেয়ারে আমাকে বসিয়ে দিল। কাজের মেয়েটা আবারও পানি এনে দিল। আদ্রিয়া এবার গামছাটা ভালো করে ভিজিয়ে নিয়ে আমার পুরো শরীর মুছে দিতে লাগলো। সত্যি আদ্রিয়াকে যত দেখতেছি তত অবাক হয়ে যাচ্ছে। এবার আদ্রিয়া আমাকে একটা টি শার্ট পরে দিল। তারপর কাজের মেয়েটাকে বলে ভাত আনতে বললো। আমাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। এর মাঝেই বাজার থেকে ওষুধ নিয়ে আসলো একজন। আমার খাওয়া দাওয়া হলে আদ্রিয়া নিজে আমাকে ওষুধ খাইয়ে দিল। আচ্ছা, কতদিন থেকে খাও না ঠিক মতো আর কতদিন থেকে ঘুমাও না সেটা বলো তো। আসলে ইদানিং কোনো কিছুই ভালো লাগতো না, তাই এমন করেছি। এসব কিন্তু মোটেও ভালো না। আর ঘরের ভেতরে মদের বোতল, সিগারেট, লাইটার সব আছে দেখতেছি। আসলে খুব একা ছিলাম তো, তাই আর কি। এখন বিশ্রাম করো, কোনো না বলি। এখন বাকি কথা পরে বলবো। সেবার আদ্রিয়া আমার খুব সেবা যত্ন করে সুস্থ করে তোলে। যখনই জ্বর বেশি হয় তখনই ফোন করে, কাকে যেন ফোন দেয় আর জিজ্ঞেস করে। সেই মোতাবেক আমার খাওয়া ওষুধ সব করে। সত্যি আদ্রিয়া এমন যত্নে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। আমি সুস্থ হওয়ার পর আদ্রিয়া যখন চলে যেতে ধরলো তখন আদ্রিয়া হাতটা টেনে ধরে বাইকে উঠালাম। আদ্রিয়া আমার সাথে যেতে চাচ্ছিল না, তবু জোর করে বাইকে তুললাম। সেই নদীর ধারে নিয়ে গেলাম আমি আদ্রিয়াকে। এবার আমি আদ্রিয়ার সামনে দাঁড়ালাম। আদ্রিয়া সত্যি বুঝতে পারে না কখন কীভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সত্যি এবার আমি উপলব্ধি করতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবাসো বলেই আমাকে এমন সাপোর্ট করো, কেয়ার করো, যত্ন নাও আমার খারাপ অভ্যাস ছাড়াও। তোমাকে কে বললো আমি তোমাকে ভালোবাসি?
কেউ বলে নাই, কিন্তু আমি সত্যি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই আমাকে একাকিত্বের ভেতর থাকতে দাও না। দেখো হৃদয়, আমার সময় নেই, আমি চলে যাব। এসব মজা করা রাখো, কি বলবে সেটা বলো। আদ্রিয়া, আমি সত্যি বলতেছি, কোনো মজা করতেছি না। এসব মজা নয় তো কি? দেখো, এসব আমার ভালো লাগে না। আদ্রিয়া, আমি ডিভোর্সি ছেলে বলে আমাকে কি মেনে নিতে পারতেছো না? দেখো, এসব আমার মোটেও ভালো লাগে না। এসব কথা বললে আর কখনো তোমার সাথে কথা বলতে দেখা করতে আসবো না। আদ্রিয়া, সত্যিই প্রথম তোমাকে আমি ভালোবাসলাম। তুমি আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, সেবা যত্ন করলে, এটা থেকেই তো বোঝা যায় তুমি আমাকে ভালোবাসো। বাহ, এসব করেছি বলে তোমাকে ভালোবাসি নাকি? ভাইয়ের কাছে সব শোনার পর আমি তোমাকে একটু সময় দিয়েছি। তোমার খারাপ সময় যাচ্ছিল তাই পাশে থেকেছি। তোমার জমিতে আমাদের কোম্পানি, তাই তোমাকে সেবা যত্ন করে সুস্থ করেছি। তার মানে এই নয় আমি তোমাকে ভালোবাসি, বুঝলে? তাহলে তুমি যে সেদিন বললে আমি যেদিন বুঝতে পারবো সেদিন বুঝবো, কেন এত সব করলে? বাহ, তার মানে এই আমি তোমাকে ভালোবাসি বলে এসব করেছি? তাহলে তুমি আমাকে ভালোবেসেই তো সব করো নাই। আমি এবার গেলাম, তুমি থাকো। তোমার এসব কথা আর শুনতে ভালো লাগছে না আমার। আদ্রিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি সেখানে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলাম। সত্যি আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমার ধারণাগুলো সবসময় ভুল হয়। আমি কি এমন অপরাধ করেছি, খোদা যাকেই ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়? আমি কি এতটাই খারাপ? আমি কি কখনো কারো সত্যিকার আপন হব না? যেখানেই মাথা নিচু করে কেঁদেই চলেছি আমি সেখানেই কাঁদতে লাগলাম। সত্যি আজকেও খুব কষ্ট হচ্ছে আমার। আদ্রিয়া এভাবে আমাকে রেখে যাবে, নিজেরই বিশ্বাস হচ্ছে না। যে আদ্রিয়া আমার জন্য এত কিছু করলো, সে আদ্রিয়া আজকে আমার ভালোবাসা ফিরিয়ে দিল। হঠাৎ আমার কাঁধে কেন হাত রাখলো, মাথা তুলে দেখলেই, আর এটা তো আদ্রিয়া। তাহলে আদ্রিয়া যায় নাই? আদ্রিয়া আমার দুই বাহুতে হাত দিয়ে তুলে জড়িয়ে ধরলো। আমি এবার সত্যি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আমিও তোমাকে ভালোবাসি হৃদয়। সেই কবে থেকে তোমাকে বুঝাতে চেয়েছি, সেই তুমি বুঝলে এত দেরিতে? আমি তখন বুঝতে পারি না আদ্রিয়া। আমি যদি মুনিয়াকে ফোন করে না বলতাম, তাহলে তো কোনোদিনই নিজ মুখে ভালোবাসার কথা বলতে না। কিন্তু তোমার যে ফোন বন্ধ ছিল, এমনকি তুমিও আর দেখা দিলে না। এমনি এমনি আর হারাই নাই। তোমাকে কত করে বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। সেই তুমি কি না কিছুতেই বুঝলে না। তাই তো কিছুদিনের জন্য তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। তোমাকে বুঝাতে চেয়েছি তোমাকে কতটা ভালোবাসি। অত সব কি আর আমি বুঝি নাকি? তাহলে এতক্ষণ যে বললে ভালোবাসো না, রাগ দেখালে। এই সামান্য ইগনোর করে তোমাকে বুঝালাম আমি তাহলে কতটা কষ্ট পেয়েছি। আমাকে কথা দাও, আর এমন করবে না আমার সাথে তুমি। আমাকে অবহেলা করলে, আমার কথা না মানলে এমন করবই তো। সব থেকে বড় কথা, আমাকে ভালো না বাসলে এরপর থেকে বেশি কাঁদাবো। সত্যি ভুল হয়েছে। এবার থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসবো। আমার কাছ থেকে সরে যেতেও দেবো না তোমাকে। আচ্ছা, এভাবে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এর আগে তো কখনো প্রেম করি নাই, তাহলে জানবো বা কী করে আমি? ঠিক আছে, আমি শিখিয়ে দিব তোমাকে। আদ্রি এবার আমাকে ছেড়ে দিল। এতক্ষণ দুজনকে জড়িয়ে ধরে কথা বললাম আমরা। আদ্রির চোখ মুখ ঠোঁট বলে দিতেছে সে আমাকে কতটা ভালোবাসে। আদ্রির দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে নদীর দিকে মুখ করে থাকলো। আমি এবার আদ্রিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। বাহ, এখন দেখি খুব ভালোবাসা দেখাচ্ছ আমাকে। যাকে ভালোবাসা যায় তার কাছেই তো ভালোবাসা প্রকাশ করতে হয়। এভাবে সারা জীবন শক্ত করে ধরে আগলে রাখতে পারবে তো? তুমি যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই পারবো আমি। এবার আমাকে ছেড়ে দিয়ে হাতটা ধরো তো, সামনের দিকে এগিয়ে যাই। ওই দিকে কত সুন্দর কাশফুল ফুটেছে। আচ্ছা চলো যাওয়া যাক তাহলে। আদ্রি আমার একটা হাত ধরে নদীর ধার দিয়ে হাঁটতে লাগলো। সত্যি এই অনুভূতি বুঝে বলার মতো নয়। যতবার পুবালি বাতাসে আদ্রির চুল এলোমেলো হয়ে যাচ্ছে, ততবার আমি তার মাথায় চুল ঠিক করে দিতেছি। কাশ ফুল তুলে আদ্রির হাতে দিলাম। আদ্রি হাসতেছে আর লাফাচ্ছে। সত্যি হাসিতেও যে একটা মেয়েকে এত সুন্দর লাগে, সেটা আদ্রিকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আরও অনেক সময় কাটানোর পর আদ্রি সব বাড়িতে চলে আসলাম। মদের বোতল, সিগারেটের প্যাকেট দেখে আদ্রি অনেকটা রেগে গেল। দেখো হৃদয়, এরপর যেন তোমাকে এসব ছাইপাশ খাওয়া না দেখি। সত্যি একা থাকলে এগুলোই আমার সঙ্গী। এখন তো আমি আছি, এরপর আর যেন এসব না দেখি। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু এরপর যদি কোনোদিন তুমি না থাকো, এভাবে হারিয়ে যাও, তখন কিন্তু আবারও এগুলোই সঙ্গী হবে আমার।
অনেক দামে অনেক কষ্টে তোমাকে পেয়েছি। তোমাকে ছেড়ে থাকার জন্য নাকি? আদ্রিয়া সেদিনের পর থেকে আমাকে আরও বেশি করে ভালোবাসা শুরু করলো। তবে আদ্রিয়া একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, সেটা হলো আদ্রিয়া রান্না করতে পারে। এমন এখন যে সময় আদ্রিয়া বাড়িতে আসে, কাজের মেয়েটাকে আর রান্না করতে দেয় না, আদ্রিয়া নিজেই রান্না করে আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। এভাবে আমাদের আরও দিন যেতে লাগলো। আদ্রিয়া ভালোবাসা পেয়ে মদ সিগারেট খাওয়া বাদ হয়ে গেছে। একটা নারী পাশে থাকলে সত্যিকার ভালোবাসা দিলে একজন ছেলে পাহাড়ও পাড়ি দিতে পারে। এদিকে রবি সেই কবে থেকে হৃদয়ের কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তার মামা খালা এদের কারো কাজেই যেন শেষ হয় না। মাসের পর মাস চলে গেল, চাইলেও রবি আসতে পারে না, কারণ রবি তো আর তার নানা বাড়ির ঠিকানা জানে না। রবি তো তার আর গ্রামের পথঘাট মানুষ চেনে না। একদিন হঠাৎ করে রবির মামা মামি খালা খালু সবাই তাদের বাড়িতে আসলো। তাহলে এতদিন পর তোদের সবার কাজ শেষ হলো? আপা আর বলিস না, এবার ব্যবসায় সবাই খুব বড় অঙ্কের টাকা লস খেলাম। আমার অবস্থা তার থেকেও খারাপ আপা। এখন খালি চাকরিটাই আছে আমার, সব কিছু হঠাৎ করে শেষ হয়ে গেল। এসব কি বলছিস তোরা দুজন? আপা সব সত্যি, এখন বড় ভাই ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপুরে, আমাদের অবস্থাও ভাইয়েদের মতো। আমাদের আর শহরে থাকা মনে হয় হবে না রে আপু। সত্যি বলতে আমারও অবস্থা একই। রুবির মা, তুমি কয়েকদিন থেকে জিজ্ঞেস করো না অফিস কেন যাই না। আসলে ব্যাংক লোনটা ঋণ খেলাপি হয়েছে, তাই আমাদের সব কিছু শেষ হয়ে গেল। এইসব তুমি কি বলো? আর সবারই একসাথে এভাবে ধস নামলো বা কেন? আপা অতি লোভ আমাদের সবাইকে পথের ভিখারি করে বানালো। লোভ না ভাইজান, বড় ভাইয়ের সাথে যা অন্যায় করেছি তার প্রতিফল এটা। আল্লাহ অহংকার পছন্দ করে না। তাছাড়া নিজের বাবা যখন মারা গেল দেখতেও যায় নাই কেউ। কি আর করবেন, কত করে বলেছিলাম এরকম হইও না। দেখলে তো নিজের সাথে সাথে ভাই বোনগুলোও শেষ হলো। বউ ঠিক কথাই বলেছ তুমি। আসলে আমরা সত্যি অন্যায় করেছি। শিক্ষিত ছিলাম বলে, চালাক ছিলাম বলে আজকে এই অবস্থা। আমার মাথা কাজ করছে না, এখন আমরা চলবো কি করে? আপাতত এই ফ্ল্যাট ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাও তো দুলাভাই আপনাদের আছে, কিন্তু আমরা তো পথে নেমে গেছি। গ্রামে যদি কিছু রাখতাম, তাও সেখানে ঘর বাড়ি করে চাষবাস করে খেতে পারতাম। সব দোষ আমার। আমি সব দেখার পরও বোঝার মতো কেন যে আমার মায়ের শোয়ের ভাইকে বিশ্বাস করতে গেলাম? শব্দ হৃদয়ের মামার। নিজের বোন হত্যার প্রতিশোধ আমাদের উপর নিল। যে হত্যা করলো সে বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো ক্ষতিই হলো না। আপা অতি লোভ আমাদের সবাইকে পথের ভিখারি বানিয়ে দিল। এসব কথা বাদ দাও, যা হবার তা হয়ে গেছে। এখন বলো কবে আমরা গ্রামে যাব? কারণ গ্রামে না যাওয়া পর্যন্ত আমরা কেউ মাথা তুলে দাঁড়াতে পারবো না। বড় ভাইজান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা যে বাসায় থাকতাম তারা বাসা ছেড়ে দেওয়ার কথা বলেছে। এই অবস্থায় আর থাকা সম্ভব হচ্ছে না আমাদের। কোনো রকম এক সপ্তাহ পার করো সবাই, পরে রবিবার আমরা সবাই গ্রামে যাব। রবির মায়ের কথা মতো সবাই আবারও চলে গেল। কথায় আছে না, আল্লাহর মার আক্কেলের মায়ের অহংকার হিংসা বড়লোকই আল্লাহ পছন্দ করে না। কোটি কোটি টাকার মালিকেরা আজকে পথের ফকির। বাসাওয়ালা বাসা ছেড়ে দিতে বলে, কোম্পানি ব্যাংক দখল করে নেয়। রবির বাবা মা মাথায় হাত দিয়ে নানা রকম চিন্তা করতে লাগলো। যাদের উপর ভরসা ছিল তারাই এখন রাস্তার ফকির হয়ে গেছে। রবি এতক্ষণ সবকিছু শুনলো, সবকিছু রবি অবাক হলো। রবি এবার তার বাবা মায়ের কাছে এগিয়ে আসলো। মামনি, ড্যাডি, তাহলে এখন কোন মুখে বড় মামার কাছে গিয়ে দাঁড়াবো আমরা? সেটাই তো ভাবতেছি। নিজের বাবার কষ্টের সম্পত্তি বিক্রি করে সবাই শহরে বিলাসিতার জীবন পার করলাম। এখন যদি প্রশ্ন করে তখন কি উত্তর দিব? মামনি, বড় মামা কি মেনে নেবে আমাদের সবাইকে? আমার যতগুলো ভাই বোন ছিল সবাই তোর মামার প্রাণ। আমাদের এমন অবস্থা শুনলে আমাদেরকেও কখনো ফেলে দিবে না। আমার যে হৃদয়ের সাথে অন্যায় করেছি, হৃদয় কি মানবে আমাদের? হয়তো মানতে চাইবে না, কিন্তু তুই তো মামুনি হৃদয়ের বউ। তোদের তো আর ডিভোর্স হয় নাই। হৃদয়কে মানানোর দায়িত্ব তোর। স্বামী যা বলে তাই তো শুনতে হবে।
কিন্তু হৃদয় তো ডিভোর্স পেপারে সই করেছে। সে তো আর জানে না ডিভোর্স হয়েছে কি না। তাছাড়া কতগুলো মাস চলে গেল, যদি হৃদয়ের আবারও বিয়ে দিতে। হতেও পারে, তাই তো বলি ভাইজান এখন কেন কারো খোঁজ খবর নিতে আসে না। মামি, ড্যাডি, হ্যাঁ এমন বলো না, তখন কিন্তু আমার মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না। ছি মামনি, এসব বাজে কথা মুখে তুলতে নেই। কিছুই হবে না, তুই তো হৃদয়ের লিগালি বউ আছিস, সব কাগজপত্র আমাদের কাছে আছে। মামি, যত দ্রুত সম্ভব আমাদের নাড়ু বাড়ি যেতেই হবে। আমার মনটা কেমন জানি কু ডাকতেছে। কিছুই হবে না, চিন্তা করো না মামনি। সবাই সব কিছু গুছিয়ে নাও। সবার যত সমস্যা আছে এক সপ্তাহে সমাধান করুক আগে। কাউকে তো আর ছেড়ে দেওয়া যায় না। এভাবে সপ্তাহ পার হলো তাদের। সবাই এক জায়গায় হলো। যেখানে সবাই দামি দামি গাড়ি ব্যবহার করত, আজকে সবাই বাসে করে গ্রামের বাড়িতে যাচ্ছে। আল্লাহ কোথায় থাকে তাদেরকে কোথায় নিয়ে নামালো। সবার মনে ভয়ও কাজ করতেছে, লজ্জাও কাজ করতেছে। নিজের ভাই কিছু না বলো, যদি গ্রামের মানুষ কোনো কিছু বলে তখন কি হবে। এদিকে আজকে আদ্রিয়ার মনটা ভীষণ ভালো, কারণ আদ্রিয়া তার পরিবারকে রাজি করাতে পেরেছে। এখন আমাকে বিয়ে করতে তার কোনো মানা নেই। আমি বাড়িতে ছিলাম, কাজের মেয়েটা পাশেই কাজ করতেছিল। আদ্রিয়ার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কাজের মেয়েটা লজ্জা পেয়ে সরে গেল। কি হলো এবার জড়িয়ে ধরলে এসেই? আর আজকে তো খুশি দেখাচ্ছে যে তোমাকে। আমার পরিবারের সবাই রাজি হয়ে গেছে, তোমার সাথে আমার বিয়ে হতে আর কোনো মানা নেই। এটা তো সত্যিই খুশির খবর। আচ্ছা আদ্রিয়া, আমি তো শুধু তোমাকে আর তোমার ভাইকে চিনি, কিন্তু তোমার বাবা মা অন্যরা আর কাউকে তো চিনি না। কোনোদিন তো আর জিজ্ঞেস করো নাই তুমি। শোনো, আমার আম্মু বড় ডাক্তার আর আমার আব্বু শহরের বড় ব্যবসায়ী, কিন্তু আব্বু এখন সব দায়িত্ব আমাকে আর ভাইয়াকে দিয়েছে। আমাকে কি সত্যি মেনে নেবেন তোমার বাবা মা? শোন, আমার আব্বু আম্মু দুজনে প্রেম করে বিয়ে করেছে, তাই তারাও প্রেমকে সাপোর্ট করে। তাদের কাছে ধনী গরিব কোনো ব্যাপার না। আমার আব্বু গরিব ছিল বলে আমার নানা নাকি মেনে নেয়নি সেই সম্পর্ক, তাই আম্মু আব্বুকে নিয়ে নানা বাড়ি ছেড়ে চলে যান। এখন তারাই শহরের সবচেয়ে ধনীদের একজন। বুঝলাম। তোমার কথা শুনে মনে একটু শান্তি পেলাম। কালকেই তোমাকে সাথে করে নিয়ে যাব আমি, বুঝলে? আদ্রিয়া সেদিন আর গেল না, আমার বাড়িতেই থাকলো আদ্রিয়া। কাজের মেয়েটা সব শুনেছে এতক্ষণ। কাজের মেয়েটার দিকে তাকে দেখি সে মনে হয় এতে খুশি নয়। পরদিন আদ্রিয়া সহ আমি তাদের শহরে গেলাম। আদ্রিয়াদের বাসা দেখে আমার অবাক। একেবারেই আমাদের পুরাতন বাড়ির মতো করে গড়া, যেটা আমার দাদা তৈরি করেছিল, ঠিক সেই রকম বাসাটা। আদ্রিয়া আমার হাত ধরে হাসতে হাসতে তাদের বাসায় ঢুকলো। আমাকে সোফায় বসিয়ে রেখে আদ্রিয়া তার বাবা মাকে ডেকে আনলো। আমি সোফা থেকে উঠে তাদেরকে সালাম দিলাম। তারপর সবাই বসলাম আবারও। আদ্রিয়ার ভাই সোহান চৌধুরী ছিল সেখানে। আব্বু আম্মু, এই হচ্ছে হৃদয়, যার কথা বলেছিলাম। তোমার কথা আমার ছেলে আর মেয়ের কাছে খুব শুনেছি। আমরা আমাদের ছেলে মেয়েকে আমাদের মতো সাধারণভাবে গড়ে তুলেছি। আদ্রিয়া যখন তোমার কথা বললো তখন আমরা রাজি হয়েছি। আমরা তো খুব ব্যস্ত, তাই আমি চাচ্ছি আজকেই তোমাদের দুজনের কাবিনটা করে রাখি। আসলে সরকারি ডাক্তার, আমি ছুটি পাই না, তাই কাবিনটা করে রাখি। পরের দিন তারিখ দেখে বিয়ের আয়োজন করব। তোমার বাবা মা কেউ নাই, তাই তোমাকে সরাসরি বললাম। আদ্রিয়া খুব করে ধরলো, আদরের নিয়ে, তাই না করতে পারলাম না। তোমার কি কোনো আপত্তি আছে এতে হৃদয়? আপনারা মুরব্বী, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। সোহান, তাহলে যাও কাজীকে ডেকে নিয়ে আসো। আপাতত ঘরোয়াভাবে বিয়েটা হোক, কি বলো? ঠিক আছে আব্বু, যাচ্ছি আমি। আসার সময় কিছু মিষ্টি নিয়ে আসিও। সোহান চৌধুরী তার বাবার কথা মতো বাসা থেকে বের হয়ে গেল কাজীকে ডাকার জন্য। আদির বাবা মা আমাকে বাসাটা ঘুরে দেখাতে বললো। আদির নিজের রুমে গেল সাজার জন্য। যেহেতু কাবিন হবে তখন তো একটু হলেও সাজতে হবে। আদির কয়েকজন বান্ধবী আসলো, সাক্ষী রাখবে না। সোহান চৌধুরী এর মাঝেই কাজে ডেকে নিয়ে আসলো। সত্যি আজকে আমার খুব ভালো লাগতেছে, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবো আমি। আলহামদুলিল্লাহ, আদ্রিয়ার সাথে আমার কাবিনটা হয়ে গেল। আদ্রিয়ার পক্ষ থেকে সাক্ষী দিল তার বান্ধবী, আমার পক্ষ থেকে আদ্রিয়ার ভাই আর একজন। কাজী যখন সব লিখছিল তখন আদ্রিয়ার মা রুমে গিয়েছিল। সব লেখা হওয়ার পর আসে, তারপর খাওয়ার আয়োজন করে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। খাওয়ার পর সবাই যখন একসাথে বসলাম তখন হঠাৎ করে আদ্রিয়ার মা আমার বাবা মা বংশ পরিচয় এসব জানতে চাইলো। জামাই তো হয়ে গেল হৃদয়, তোমার পরিবারের কারোর নাম তো শুনলাম না। আর তোমার গ্রামের বাড়ি কোথায় এসব তো বললে না। কাজী যখন লিখলো তখন তো রুমে ছিলাম।
আম্মু, হৃদয় হচ্ছে এক জমিদারের বংশধর। ওর দাদার দাদা জমিদার ছিলেন, কিন্তু এখন হৃদয় ছাড়া আর কেউ নেই। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি নাকি? হৃদয় বাবাজি, বলো না তোমার বাবা মায়ের নাম কি? আমার মায়ের নাম সোনাই, আমার আব্বার নাম মনিরুল। কিন্তু আমি যখন ছোট তখন আমার মা কোনো এক দুর্ঘটনায় মারা যান। সোনাই আর মনিরুল নাম শুনে আদিরের মা চমকে ওঠে, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এমন করে তাকানো কিছুটা লজ্জা পেলাম। তো নাকি আদির মায়ের চোখে পানি টলমল করতেছে যে। তোমার দাদার নাম মকবুল, তোমাদের বাড়ি, তাই না? তোমার 3 ফুপু আর 2 চাচা আছে, তাই না? আমি তো আদিরের মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। উনি এত সব জানলেন কি করে? আমি কোনো কিছুই বুঝতেছি না। আমি জিজ্ঞাসার সূচক ভাবে তাকিয়ে রইলাম। তোমার বাকি চাচা ফুপুরা কোথায়? আর তোমার কেউ নেই মানে? আর তোমার মা মারা গেছে, কিছুই তো বুঝলাম না। আসলে আমার দাদার ইচ্ছে ছিল আমার 2 বড় ফুপু ডাক্তার আর শিক্ষক হয়ে আমাদের এলাকার মানুষের সেবা করবে, কিন্তু ওনারা ভালোবেসে বিয়ে করে। আর আমার বড় ফুপু যেদিন তার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যায়, সেদিন আমার মা নাকি তাকে আটকিয়েছিল। কিন্তু আমার বড় ফুপু আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সেখানে একটা বড় বটি ছিল, সেখানে পরে আমার মা মারা যায়। আর মেজো ফুপু বিয়ে করেন ভালোবেসে। আর আমার মামা নিজের বোন হত্যার প্রতিশোধ নিতে যেয়ে আমার পুরো পরিবারকে আলাদা করে দেয়। তারা তাদের ভাগের সম্পত্তি নিয়ে চলে যায়। তখন থেকে আমার আব্বা একা হয়ে যায়। এমনকি আমার দাদাও মারা গেল, কেউ দেখতেও আসে না, মাটিও দেয় না। আর কয়েক মাস আগে আব্বা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। আমি যখন এসব বলতেছিলাম, আদিরের মায়ের চোখে পানি ছিল। তিনি মুখের শাড়ির আঁচল দিয়ে কাঁদতেছিলেন। আর আদিরের বাবা করুণ চোখে তাকে সব শুনতেছিল। কিন্তু আমি তখনও বুঝলাম না ঘটনা কি। এ কি আম্মু, তুমি কান্না করতেছো কেন? আদিরি, আজকে তোমার মাকে কান্না করতে দাও, তাকে কোনো কিছু জিজ্ঞেস করো না তোমরা। আব্বু, কিছুই তো বুঝলাম না আমি। আসলে হচ্ছেটা কি আম্মু? কান্না করতেছো, তোমার কথাও আটকে আসতেছে। এসবের মানে কি আব্বু? হঠাৎ আম্মুর কি হলো? আবার তুমিও বলতেছো কান্না করুক। আম্মুকে তো কোনোদিন এভাবে কান্না করতে দেখিনি। ভাইয়ের ঠিক কথাই বলেছে আব্বু, একটু বলবে তোমরা? কেউ কোনো কিছু বলার আগেই আদ্রিয়ার মা আমাকে জড়িয়ে ধরে আরো বেশি জোরে কান্না করতে লাগলো। একে তো নতুন জামাই হই, তার উপর এনাদের সাথে প্রথম পরিচয়। এভাবে জড়িয়ে ধরাতে আমার ভীষণ লজ্জা লাগতেছে। এবার আদ্রিয়ার মা আমাকে ছেড়ে দিয়ে আমার দুগলে তার হাত রাখলো। বাবা হৃদয়, আমি তোমার সেই বড় ফুপু মিনারা। সেদিন আব্বার অপমান সহ্য করতে না পেরে নিজের গরিব স্বামীকে নিয়ে চলে আসি। আর আজকে দেখো, আমার স্বামী সব আছে, আমার ছেলে মেয়ে দুটো সব দেখাশোনা করতেছে। যখন শুনলাম তিনি আমার বড় ফুপু মিনারা, তখনই দু হাত কাল থেকে নামিয়ে দূরে চলে আসলাম। এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে, নিজেকে মেরে ফেলতে মন যাচ্ছে। আমি কি ভুল করলাম? আর আমি আমার মায়ের খুনের মেয়েকে আজকে কাবিন করলাম। আমার চোখ দুটো রক্ত বর্ণের মতো লাল টকটকে হয়ে গেল। কি হলো বাবা হৃদয়, দূরে সরে গেলে যে? তোমাকে ছোটতে কত নিয়েছি আমি, আজকে সেই তুমি কত বড় হয়ে গেছো। আম্মু, কিছুই তো বুঝলাম না আমি। আসল ঘটনাটা কি বলবে একটু? আদ্রিয়া, তোমরা জানো আমার বাবা তোমার বাবার সাথে আমার সম্পর্কের বিয়ে মেনে নেয়নি। কিন্তু তোমরা এটা জানো না, হৃদয় আমার নিজের বড় ভাইয়ের সন্তান। এমনকি আমিও জমিদারের বংশধর। আমার বাবা দাদা ছিল শেষ জমিদার। এতক্ষণে সবাই সবটা বুঝলো, কিন্তু আমার রাগ কমতেছে না। সোহান চৌধুরী আদ্রিয়ার খুশি দেখে কে? আদ্রিয়া তো আরও খুশি। আজকে সে তার নানাবাড়ির খবর, নানাবাড়ির সম্পর্কে জানতে পেরেছে। এতদিন তার মায়ের মুখে নিজের ভাই সম্পর্কে শুনেছে, সেই মোতাবেক তাদেরকে বড় করছে। আম্মু এতদিন কোনো বলে নাই আমাদের নানু জমিদারের নাতি ছিল। ইস, আরো আগে যদি জানতাম তাহলে হৃদয়কে আরো আগেই নিয়ে আসতাম আমি। আম্মু, এমন কাজ না করলেও পারতে। আমাদেরকে কেন বলো নাই আমাদের নানু বাড়ি সবাই জমিদারের বংশধর ছিল? আসলে ভয় বলে নাই, যদি তোমরা সব জানার পর নানা বাড়ি যেতে চাও আর আমার বাকি ভাই বোনগুলো তোমাদেরকে মেনে না নেয়, আমি যে তখন নিজের ভালোবাসার কথাটাই ভেবেছিলাম। এখন জানলাম, এখন আর কোনো সমস্যা নাই। সব শুনে সত্যি খুব ভালো লাগলো আমাদের 2 ভাই বোনের। কি হলো হৃদয়, কিছু বলো, এভাবে চুপ করে আছো যে? আপনার ভাগের জমি এখনো পড়ে আছে। আর হ্যাঁ সোহান ভাই, যেখানে কোম্পানি দিয়েছেন চাইলে ওটা নিজের মায়ের ভাগ হিসেবে নিতে পারেন। আমাকে আর কোনো ভাড়া দিতে হবে না। আর যদি ওই জমি না নেন, তো আপনার মায়ের ভাগের জমি পড়ে আছে, সেটা নেবেন। এভাবে কথা বলতেছো কেন হৃদয়? তোমার আবার কি হলো? আমরা কি একবারও জমির ভাগ চাইছি নাকি? সবাই যখন যার যার ভাগ নিয়েছে, তখন তোমার মায়ের ভাগও আমার আব্বা রেখে দিয়েছেন। আর হ্যাঁ, পারলে ডিভোর্সের ব্যবস্থা করে দেবেন আপনারা। এবার আমি চলি। আমার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। হঠাৎ আমার এমন কথা শুনে তারা আকাশ থেকে পড়লো।
আমি যেতে ধরতেছি, আদ্রিয়া বারবার আমার হাত আটকে ধরতেছে। আমি আদ্রিয়ার হাত ছাড়িয়ে নিয়ে বের হলাম। যাওয়ার আগে বলে গেলাম জমি ভাগ নিতে আর ডিভোর্সের ব্যবস্থা করে দিতে। আমি কারো কোনো কথা শুনলাম না, সেখান থেকে বের হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি আম্মু হঠাৎ হৃদয়ে এমন কথা বললো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ আম্মু, আমাকে হৃদয়ে এনে দাও। আমিও তো কোনো বুঝলাম না, হঠাৎ এরকমই বা কেন করলো। মনে হয় আমরা ওভাবে বিয়ে করেছি, কোনোদিন যাই নাই, তার কারণে হয়তো মনের ভিতরে রাগ জমেছিল। কিন্তু এমনটা তো জানার কথা হৃদয়ের নয়। আর ওর তো আমাদের বিয়ের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, যেখানে বড় ভাইজান মেনে নিয়েছিল। তাহলে সমস্যা কি সেটা তো বুঝলাম না। এর মাঝেও গ্রামের বাড়ি যাই, তারপর না হয় কথা হবে। সমস্যা কি? ওখানে তো আমাদের অনেকেই আছে, তাই না? আম্মু, হৃদয়কে না পেলে আমাকে হারাতে হবে বলে দিলাম। আদ্রিয়া কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। ওনারা সবাই তখন প্ল্যান করতেছে কবে আসবে আর আমার সমস্যা কোথায়। আমি শুধু বাড়ি এসে ফ্রিজ থেকে মদের বোতল আর সিগারেট নিয়ে খাওয়ার টানা শুরু করে দিলাম। গায়ের রক্ত টকবক করতেছে আমার এরকম রাগী চেহারা কাজের মেয়েটা কোনোদিন দেখে নাই। আমাকে কোনো কিছু বলার সাহস পাচ্ছে না কাজের মেয়েটা। আমি বোতলের পর বোতল পান করা শুরু করলাম। তখন কাজের মেয়েটা আমার কাছে আসলো, ভয়ে তার শরীর কাঁপতেছে। কোনো কথা বলবে তুমি? দুলাভাই বলতে খুব ভয় করতেছে। আপনার এরকম রাগী চেহারা আমি কোনোদিনও দেখি নাই। তুমি আমার কোনো ক্ষতি করো নাই, রাগ তোমার উপর নাই আমার। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। দুলাভাই গেলেন, হাসি মুখে ফিরলেন, এরকম রাগ হয়ে এর কারণ কি? আসলে আমি খারাপ কারোর সম্পর্কে না জেনে শুনে তার সাথেই যাই, গিয়ে দেখি তারাই আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। বুঝলাম না দুলাভাই আপনার কথা। তোমার না বোঝারই কথা। আসলে আদ্রিয়ার মা হচ্ছে আমার বড় ফুপু, যার হাতে কি নাকি আমার মা খুন হয়েছিল। আর আমি না জেনে সেই আমার মায়ের খুনিকে কাবিন করছি। আগে যদি জানতাম তাহলে কাবিন তো দূরের কথা, কোনো যোগাযোগও রাখতাম না। এখন আর তো কোনো উপায় নাই, কাবিন তো করেছেন, এখন বা কি করবেন? কি আর করব, ডিভোর্স দিয়ে দেবো আমি। যারা আমার আব্বা আমার মা এদের সাথে অন্যায় করেছে, আমাকে এতিম করেছে, তাদের কাউকে ছাড় দেবো না। তাই বলে এসব খাবেন আপনি? নিজের ক্ষতি কেন করতেছেন? জানি না কি করতেছি আমি, তবে এটা জানি আমার আপন মানুষ আমার ক্ষতি করছে। দুলাভাই অনেক খেলেন, আর খাবেন না। এসব খাওয়া শরীরের জন্য মোটেও ভালো না। কাজের মেয়েটা চলে গেল। আমি চেয়ারে বসে সিগারেট টানলাম। আজকে সিগারেট থেকে ধোঁয়া নয়, মনে হচ্ছে আগুন বের হচ্ছে। কাজের সময় সবাই পার করে দিয়ে গেছে। প্রত্যেকে আমার সাথে আমার আব্বার সাথে অন্যায় করেছে। তাদের কারোর সাথে কোনো সম্পর্কে থাকার প্রয়োজন মনে করি না। যখন আমার আব্বা বেঁচে ছিল তখন তো কেউ তাকে প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেয় নাই। যখন তাদের দরকার ছিল তখন সবাই দূরে ছিল। এভাবে আমার দিনগুলো পার হতে থাকলো। আগে থেকে দেখতেও কেমন হয়ে গেছি, এখন আর নিজের কোনো কিছু দেখি না। সারাদিন বাড়িতেই থাকি আর মদ সিগারেট এসব তো খাই, সাথে গাঁজাও আমার সব করে দেয় আমার লোকেরা। আরও কাছে কোনো হিসেব রাখি না, এত সব খাওয়ার মতো আর কোনো কেউ নেই। একা মানুষ সামান্য হলেই অনেক। দিন দিন আমার নেশা করা ধূমপান করার প্রবণতা বেড়েই চলেছে। চোখ মুখ কালো হয়েছে, চুলদারি সব এলোমেলো। এখন আমাকে চিনতে মানুষের একটু হলেও সময় লাগে। হঠাৎ একদিন দেখি মেজো ফুপু, চাচি, চাচা, ফুপা, রুবি এনারা সবাই আমার বাড়িতে এসেছে। আমাকে এরকম দেখে তো তারা সবাই অবাক। রুবি আমার কাছে এগিয়ে আসলো। হে, কি অবস্থা হয়েছে তোমার শরীরের? আর হাতে সিগারেট কেন তোমার? এই মেয়ে, তুই এখানে এসেছিস কেন? আর তোর কত বড় সাহস আমার সিগারেট কিনিস? আমি তোমার স্ত্রী হই, আমি তোমার শরীরে হাত দিব না তো কে দিবে? এই, তোকে আমি ডিভোর্স দিয়েছি, তুই কি করে আমার বউ হস? নাকি আমার ধন সম্পদ টাকা পয়সা দেখে লোভ বেড়েছে যার কারণে আমার কাছে দেহ বিক্রি করতে এসেছিস? হৃদয়, এসব কেমন কথা বলছো তুমি? আমাদের ডিভোর্স হয় নাই তো, আমি ডিভোর্স পেপার সই করি নাই। আমি তো করেছি, এবার তুইও সই করে নিস, বিদায় আমার কাছ থেকে তুই। বাবা হৃদয়, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আমরা জানি আমরা তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনারা আবার নিজেদের দোষ ভুল ধরতে কবে থেকে শিখলেন? আপনাদের লজ্জা করে না আমার বাড়িতে এসে আমার সাথে কথা বলতে? লজ্জা কেন করবে? এটা তো আমাদের বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, এমনকি এই বাড়িতে আমাদের জন্ম হয়েছে। বেইমানের দল্লা, লজ্জা করলো না বাবার বাড়ি ভাইয়ের বাড়ি বলতে? এটা আমার বাড়ি আর এই বাড়ির জমিদার আমি। সুতরাং ভদ্রভাবে চলে যাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।
এবার মেজো চাচা, মেজো চাচি, ছোট চাচা, ছোট ফুপু, ছোট ফুপা এনারা এসে আমার পা জড়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবে পাচ্ছি না, যাদের অহংকারে মাটিতে পা পড়তো না আজকে তারা আমার পায়ে পড়লো। সায়দা ফুপু কেঁদেই চলেছে, মেজো ফুপা সাহস পাচ্ছে না কি করবে, আর রবি করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। এসব দেখে শুধু ছোট চাচি হাসতেছে। পা ছাড়েন আপনারা, আপনাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি, এবার আপনারা যেতে পারেন, আপনাদের উপর আর কোনো রাগ নেই। বাবার হৃদয় আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ বাবা, হৃদয় তোমার চাচা ঠিকই বলেছে। আজকে আমরা সবাই পথের ভিখারি হয়ে গেছি, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই আমাদের। আমি তো তোমার মায়ের মতো বাবা হৃদয়, আমাকে ক্ষমা করে দাও। আমাদের যে কোনো কিছু নেই, একমাত্র ভরসা তুমিই আমাদের। আপনাদের কি আছে কি নাই এসব দেখার দায়িত্ব আমার নয়, আমার দাদা, আমার আব্বা আপনাদের যার ভাগের যেটা সেটা বুঝিয়ে দিয়েছে। বাবা হৃদয়, সেটা আমরা জানি, কিন্তু এখন তুমি ছাড়া কেউ নেই। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সব কিছু করেছে তোমার মামা, নিজের বোন হত্যার প্রতিশোধ আমাদের উপর নিয়েছে, আমাদেরকে অনেক ভুল বুঝিয়েছে। আমরা তখন অন্ধ ছিলাম, বেশি শিক্ষিত ছিলাম বলে বেশি ভুল করছি। আমরা নিজেদের ভাইয়ের ভালোবাসার প্রতিদান দিতে পারি নাই। পা ছাড়েন আপনারা, আগে সবাই উঠুন, এবার আগে উঠুন সবাই, আমার পা ছাড়েন। সবাই এবার উঠলো, সবার চোখে পানি। এই পানিতে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, তবু আমার রাগ কমে নাই তাদের চোখের পানি দেখে। এবার বলুন কি করতে হবে আপনাদের জন্য, আর আপনাদের কি হয়েছে সেটা বলুন। বাবা হৃদয়, আমরা সবাই ব্যবসায় শেয়ার লস খেয়েছি, আমাদের কাছে আর কোনো কিছু নেই। এখন একমাত্র তুমি ছাড়া আমাদের মাথা গোজার ঠাঁই এবং করে খাওয়ার মতো ব্যবস্থা করে দাও বাবা হৃদয়। আমি হাতের ইশারায় একটা কাজের লোককে চেয়ার আনতে বললাম, কাজের লোকটা চেয়ার নিয়ে আসলো। আমি চেয়ারে বসে পায়ের উপর পা রাখলাম, ছোটো টেবিলের উপর সিগারেট আছে, সেখানে একটা সিগারেট নিয়ে জালে ধোয়ালাম, আর মনে মনে শয়তানে হাসি দিতে লাগলাম। তাহলে আল্লাহ এবার আমাকে সুযোগ করে দিয়েছে, শান্তি লাগতেছে এনাদের কথা শুনে। এখানে কি এখন পথের ভিখারি, এবার হবে আমার আসল খেলা। সবাই অবাক হয়ে গেল, তারা ভাবতেও পারে নাই আমি ওদের সামনে সিগারেট টানবো, চেয়ারে বসে পায়ের উপর পা তুলবো। রুবি তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে দেখতেছে, আমার কারো দেখে কোনো ভ্রুক্ষেপ নেই, মনে মনে শুধু শয়তানি চাল চালতেছি। সবাই আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে। আপনাদের সবার কথাই বুঝেছি, আপনাদের বাড়ি করে থাকার মতো জায়গা লাগবে আর কাজ লাগবে। হ্যাঁ বাবা, একেবারে ঠিক বলেছ। আসার সময় শুনলাম তোমার জমিতে নাকি কোম্পানি দিয়েছে, তুমি যদি তাদের বলতে তাহলে আমরা সেখানে কাজ করতে পারতাম। সেটা তো হচ্ছে না, ওটা একটা শত্রুর জমি এবং সেটাতে তার সন্তানেরা কোম্পানি দিয়েছে, তাছাড়া ওখানে আর কোনো লোক লাগবে না। বাবা তাহলে আমরা কি করে চলবো, কি করে খাবো? যেহেতু আমার দাদার দ্বিতীয় স্ত্রীর সন্তান আপনারা, আপনাদেরকে তো আর ফেলে দিতে পারে না। সবাই তো তখন আমার দাদার নাম নেবে, আমার দাদার দোষ দিবে। শোনেন, পুকুরের উপরে যে জমি আছে, আপনাদের যার যতটা ঘর বানানোর ইচ্ছে সেখানে ঘর বানিয়ে থাকতে পারেন। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বাবা হৃদয়, সত্যি তুমি তোমার বাবার মতো মহান। ফুপু, এখন আমার কথা শেষ হয়নি তো। ওখানে ঘর বানিয়ে বাড়ি বানিয়ে থাকতে পারবেন, তবে আমার শর্ত আছে। যে কি শর্ত বাবা? আমার খেতে খামারে আপনাদের সবাইকে কাজ করতে হবে, যতদিন কাজ করবেন ততদিন থাকতে পারবেন, খেতে পারবেন, এমনকি বেতনও পাবেন। আমরা তোমার চাচা হই, আর আমাদেরকে তুমি এসব কাজ করতে বলছো? আমরা কি কোনোদিন কৃষি কাজ করছি নাকি? ওই যে ওইদিকে বাড়ির মেইন গেট, চলে যেতে পারেন এবার। আমরা পারবো বাবা হৃদয়, তবুও তাড়িয়ে দিও না। তারপর ওনারা সবাই কথা বলতে লাগলো। আমি জানি তারা রাজি না হয়ে থাকতে পারবে না, এছাড়া তাদের কোনো উপায় নেই। আমি কয়েকজন কাজের লোককে বললাম আজকের মধ্যে ওদের সবার থাকার জন্য বাঁশ কাঠ টিন দিয়ে ঘর তৈরি করে দেওয়ার জন্য। আমার কথা শুনে কাজের লোকেরা তাই করতে গেল। হয়েছে, অনেকক্ষণ বুদ্ধি পরামর্শ করলেন। এবার শোনেন, মহিলা যারা আছে, ছোটো ফুপু, মেজু চাচি, ছোটো চাচি, আপনারা সবাই বাড়ির ভেতরে কাজ করবেন। রান্না করা, কাপড় ধোয়া, গোসল পরিষ্কার করা, ক্ষেত থেকে ধান, পাট, তামাক, ভুট্টা, গম, আলু, বেগুন ইত্যাদি যা আসবে তা বাড়িতে ঠিক করতে হবে আপনাদের। কি বুঝেছেন? এসব তো কোনোদিনও করি নাই, আর আমি তো গরমে কোনো কাজ করতে পারি না। বাবা হৃদয়, আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। তোমার মেজো চাচি মনে হয় এখানে থাকবে না, কাজের লোকগুলোকে বলে দাও ওদের জন্য অযথা ঘর তৈরি না করতে। কে বলেছে পারবো না? আমি সব করতে পারবো।
আমার কোনো কাজ করতে সমস্যা হবে না। আর হ্যাঁ, এখানে যা আপনাদের জন্য রান্না হবে তাই খেতে হবে। এবার যান, নিজেদের ঘর তৈরির কাজে লোকগুলোকে সাহায্য করুন। একবার বড় ভাইজানকে ডেকে দিবে বাবা। ভাইজানের কাছে ক্ষমা না চাইলে যে মরেও শান্তি পাবো না। হ্যাঁ বাবা হৃদয়, একবার ডাকো না। তোমার বাবাকে কতদিন দেখিনি। আগে কত আদর যত্ন করতো আমাদেরকে, নিজের সন্তানের মতো মানুষ করছে ভাইজান। আর ভাইজান পাশে থাকলে কোনো কাজই আমাদের জন্য কঠিন হবে না। আমি আমার বাড়ির আগের কাজের মহিলাকে বললাম আমার বাবার কাছে ওদের নিয়ে যেতে। সবাই কবরের কাছে গিয়ে অবাক। তখন কাজের মহিলা বলল আমার আব্বা অনেক আগেই মারা গেছে। সবাই তখন আমার আব্বার কবরের পাশে বসে কাঁদতে লাগলো। সবাই আমার বাবার কাছে এখন ক্ষমা চাচ্ছে। মরা মানুষ কবরে থেকে কি কাউকে ক্ষমা করতে পারে? তারা আবার বাড়ি ফিরে আসলো। ভাইজান কবে মারা গেল বাবা হৃদয়? আর আমাদেরকে কেন জানাওনি তুমি? আপনারা মেরে ফেলেছেন আমার আব্বাকে। আপনাদের টেনশন করতো, আপনাদেরকে নিয়ে ভাবতো, এমনকি আমার সাথে যা অন্যায় করছেন এসব শুনে আমার সুস্থ বাবা নিমেষেই মারা গেল। আপনারা আমার আব্বার খুনি। আপনাদের সবার কারণে আজকে আমি এতিম। যে আব্বা আমাকে কোনোদিন আঘাত করে নাই, সে আপনারা আমাকে দিনের পর দিন অত্যাচার করেছেন। এসব শুনে কি কোনো পিতা বেঁচে থাকতে পারে? আমরা সে সময় অন্ধ ছিলাম, মিথ্যা প্রতিশোধ নেওয়ার নেশায় ছিলাম। পারলে তোমার বাবার হয়ে আমাদের ক্ষমা করে দিও। অন্যায় যার সাথে করেছেন তার কাছেই ক্ষমা চান। তিনি যদি ক্ষমা করে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বড় ভাইজান তো মারা গেছে, তিনি আমাদেরকে ক্ষমা করবেন কিভাবে? তাহলে আমি বা কেমন করে ক্ষমা করে দিই? তুমি তো তার সন্তান। তাহলে দেন, আমার আব্বাকে ফিরিয়ে দেন, আমার আব্বার ভালোবাসা ফিরিয়ে দেন, আমার আর আমার আব্বার সুখের সময়গুলো ফিরিয়ে দেন। যদি দিতে পারেন তাহলে আমি আমার আব্বার হয়ে ক্ষমা করতে পারি আপনাদের। এসব তো কোনোদিন পারবো না। যদি বেঁচে থাকতো তাহলে তোমার বাপের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতাম। কেন? বেঁচে তো ছিল, সব সময় তো আপনাদের খোঁজ খবর নিত। আপনাদের কাছে গেলে কুকুরের মতো ব্যবহার করে তাড়িয়ে দিতেন। আমার আব্বা যখন বেঁচে ছিল তখন কি কি করেছেন ভুলে গেছেন? ছোট লোক, বেঈমান, স্বার্থপর, কত কিনা বলেছেন। এসব দোষ তোমার মামার। নিজের বোনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমাদের আলাদা করছে, আমাদেরকে ভুল বুঝিয়েছে। আপনারা কি এতটাই অবশ ছিলেন? আপনারা জানতেন না আমার আব্বা কেমন মানুষ ছিল? আমার মামার দোষ তো পরের দোষ আপনাদের। দাদা মনে অনেক আশা নিয়ে আমাদের শহরে পড়াশোনা করতে পাঠিয়েছিল, যাতে গ্রামের মানুষের কাজে আসেন। কিন্তু আপনারা সেখানে প্রেম বিয়ে করতে গেছেন। কেন? আমার আব্বাকে জানালে কি মেনে নিত না? আমার দাদাকে বোঝাতে পারতো না? বুঝলাম, প্রেম বিয়ে করছেন, সন্তান ভুল করলে বাপ মা রাগ হবে, স্বাভাবিক। তাই বলে সেই বাপ মাকে ছেড়ে চলে যাবেন? যে বাবা মা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখতো তারা কি হবে ভেবেছেন কখনো? কারো মুখে আর কোনো কথা নেই। ছোট চাচা, ফুপু এনারা চলে গেল নিজের ঘর ঠিক করার জন্য। এতক্ষণ রুবি সব শুনেছি, রুবি যেন বিশ্বাস করতে পারতেছে না। এটা কোন হৃদয় আমি, যে আমি জীবনেও এমন করে কথা বলতাম না। সে আমি কি না আজকে কত কথাই না গুছিয়ে সুন্দর করে বলে ফেললাম। মেজো ফুপু আর ফুপা দাঁড়িয়ে আছে। কি হলো, আপনারা দাঁড়িয়েছেন কেন? যান গিয়ে নিজের ঘর ঠিক করুন। আমরা থাকতে আসি নাই, সব হারালেও নিজেদের থাকার জায়গাটা আছে আমাদের। তাহলে এখন কি চান? সব শুনলেন, সব দেখলেন, এবার যেতে পারেন। আমার বাড়িতে কোনো শয়তান বেঈমানের জায়গা হবে না। আমার মেয়েটাকে মেনে নাও। তোমাদের ডিভোর্স হয় নাই বাবা হৃদয়? আমি তা পারবো না। আপনাদের তো বিদেশি ছেলে পছন্দ, যান না তাকে নিয়ে জনথনের কাছে নিয়ে। আমার মতো ছোট লোক, খ্যাত, মূর্খ গরিবের কাছে কি? হৃদয়, আমি ভুল ছিলাম। আমি আসল হিরে চিনতে ভুল করেছি। আমি তোমার গায়ে হাত তুলেছি, কষ্ট দিয়েছি। তোর মতো অহংকারী মেয়ে বা এর থেকে আর কি পারে? তোর তো অহংকারে মাটিতেই পা পড়ে না। হৃদয়, আমাকে ক্ষমা করে দাও। আমি এরপর আর এমন কাজ করব না। তুমি যা বলবে তাই শুনবো আমি। তোর কোনো ক্ষমা নেই। যে মেয়ের স্বামীর গায়ে হাত তোলে, যে মেয়ে বন্ধু বান্ধবীর কথা মতো স্বামীকে সবার সামনে অপমান করে, যে মেয়ের নেশা করে রাতে বাসায় ফিরে, সেরকম মেয়েকে কোনো মতেই ক্ষমা করব না। রুবি এবার আমার পা ধরে কাঁদতে লাগলো আর বারবার বলতেছে আমাকে ক্ষমা করে দাও হৃদয়। আমিও পা দিয়ে লাথি মেরে দূরে ফেলে দিলাম। আবারও রুবি এসে আমার পা জড়িয়ে ধরলো, আবারও আমি লাথি মেরে ফেলে দিলাম। এবার আমি কাজের মেয়েটাকে ডাকলাম। রান্নাঘরের দরজার সামনে থেকে তখন কাজের মেয়েটা সব দেখতেছিল। আমার ডাক শুনে সাথে সাথে আমার সামনে আসলো। কাজের মেয়েটাকে আমার বাড়িতে দেখে মেজো ফুপু, ফুপা, রুবি অবাক হয়ে গেল। তুই এখানে কবে এসেছিস? অনেক আগে এসেছি। আসার পর
আপনাদের সম্পর্কে এই এলাকার মানুষের কাছ থেকে সব শুনেছি। তোমাকে আর আমাকে নিয়ে কি যেন বলেছিল? দুলাভাই এসব বাদ দেন, ওসব শুনলে নিজের কাছেই লজ্জা লাগে আমার। যারা যেমন তারা তো মানুষকে তেমনই মনে করে। ঠিক আছে, এবার ফ্রিজ থেকে মদের বোতল বরফ গ্লাস নিয়ে আসো, যাও। হৃদয়, এইসব কবে থেকে খাওয়া শুরু করলে তুমি? এইসব খাওয়া ঠিক না, এইসব খেও না তুমি। ও মা, তাই নাকি? আগে তো জানতাম না। আপনি তো বলেছিলেন আমার তো খেয়াত মূর্খ ছোট লোকের বাচ্চা, এসব স্মার্ট সম্পর্কে কি জানবো? এসব খেলে নাকি মানুষ স্মার্ট হয়? তখন মনের ভিতরে বিদেশের কালচার ছিল, তাই বুঝি নাই। কিন্তু তুমি চলে আসার পর সব সময় তোমার কথা মনে পড়েছে, সব সময় চোখের সামনে তুমি ভেসে উঠতে। নাটক কম করো প্রিয়, মেন গেট ওইদিকে, এবার যেতে পারিস। ওদেরকে ক্ষমা করে যা, আর আমাদেরকেও ক্ষমা করে যা না। ওদের থাকার ব্যবস্থা, কাজের ব্যবস্থা হয়, আর আমার মেয়ের বেলায় কিচ্ছুই না। আমরা স্বীকার করছি, আগে অন্যায় করেছি, ভুল ছিলাম। এতক্ষণ ধরে ঠিক এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম আমি। কাজে মেয়েটা সব নিয়ে আসলো, আমি গ্লাসে ঢেলে চুমুক দিলাম। উফ, খুব কড়া হয়েছে মালটা। কাজে মেয়েটা দাঁড়িয়ে থাকলো সেখানে। আচ্ছা যান, আপনাদের আপনার মেয়েকেও ক্ষমা করে দিলাম আমি, কিন্তু শর্ত আছে আমার একটা। তোমার সব শর্ত মানতে রাজি আছি আমি। এখনো সময় আছে, ভেবে দেখ কি করবি তুই। নিজের স্বামীর সাথে থাকবো, সংসার করব, এত ভেবে লাভ কি? তাহলে তোমার এই কথা ভিডিও করে রাখলাম, আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে তো নাকি? সেদিন রুবি তার বাবা মা সবার সাথে সুন্দর ব্যবহার দেখালাম, আমার এরকম রূপ দেখে কাজে মেয়েটা অবাক। সে ভাবতেই পারতেছে না আমি এত সহজে এদের মেনে নেব। কিন্তু কেউ তো জানে না আমার মনের ভেতরে কি চলতেছে। দুদিন থাকার পর সায়দা মজুমদার মেজু ফুপা চলে গেল, তাদের নাকি কি কাজ আছে, সেই কাজ সেরে তারা আবারও আসবে। এবার শুরু হবে আমার আসল খেলা। রুবির বাবা মা চলে যাওয়ার পর রুবিকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করলাম। তোকে কি ঘরে বসে থেকে মোবাইল টেপার জন্য রেখেছি আমি? যা আমার জন্য গরম চা করে নিয়ে আয়। আজকে এমন ব্যবহার করতেছো কেন? আমি তো চা বানাতে পারি না, আমি তো রান্নাঘরে কোনো দিন যাই নাই। আমার ব্যবহারের দেখলে কি আরও অনেক কিছু দেখার বাকি আছে তোর। যদি আমার জন্য চা করে নিয়ে না আসিস তাহলে তোর খাওয়া বন্ধ। আমি যাচ্ছি রান্নাঘরে। সবাই শুনে রাখো, কেউ কোনোভাবে রুবিকে যদি সাহায্য করেছো, কোনো বলেছো, তাহলে তার কপালে দুঃখ আছে। আমার কথা শুনে সবাই রুবির কাছ থেকে সরে গেল। রুবি একাই রান্নাঘরে গেল। আমি অপেক্ষা করতেছি কখন ফিরবে রুবি। অনেক সময় রুবি কাপে করে চা নিয়ে আসলো। আমি চায়ের কাপ হাতে নিয়ে ভাবতেছি খাবো কি না। ভয়ে ভয়ে চুমুক দিলাম। বাহ, প্রথম দিনে এত সুন্দর চা বানিয়েছে। মনে খটকা লাগলো। যাওয়ার আগে বললো কখনো রান্নাঘরে গিয়ে কিছু করে নাই, কোনো পায় না। তাহলে চায়ের কাপটা রাখলাম। সত্যি করে বল, এটা কে বানিয়েছে? কে আবার বানাবে? আমি বানিয়েছি। কেন, ভালো হয় নাই বুঝি? আমি চোখের ইশারায় কাজের মেয়েটাকে রান্নাঘরে যেতে বললাম। কাজের মেয়েটা রান্নাঘর থেকে রুবির মোবাইলটা এনে দিল। এতক্ষণ তাহলে ইউটিউব দেখে চা বানালো? হায় রে বড়লোকের অহংকারী মেয়ে, এই ছিল তোর মনে? আমি এবার রুবির হাতটা ধরে গরম চায়ের কাপের ভেতরে দুটো আঙুল ঢুকে দিয়ে চেপে ধরলাম। রুবি তখন চিৎকার করা শুরু করে দিল, আজকে তোর সারাদিন খাবার বন্ধ। কেউ যদি একে খেতে দিয়েছিস তাহলে তার কপালে দুঃখ আছে। কার কপালে দুঃখ আছে হৃদয়? পিছনে ঘুরে দেখি মুনিয়া এসেছে। এবারে খেলা আরও জমবে। তাহলে মুনিয়া এসে আমার পাশে বসলো। এই হচ্ছে আমার শিশুকালের বউ, বড়লোকের অহংকারী মেয়ে। এই বিছড়ি মেয়ের জন্য আমাকে ছেড়েছিলে শোনা তুমি? দেখো, আমি আমার স্বামীকে রেখে তোমার কাছে চলে এসেছি। তখন কি আর জানতাম এরকম পেতনির মতো অহংকারী মেয়ে আমার শিশুকালের বউ ছিল? তুমি যদি তোমার স্বামীকে রেখে আসতে পারো, আমিও সব ভুলে তোমাকে আপন করে বুকে টেনে নিতে পারি। ইস, আমার বুঝি লজ্জা করে না? দেখো না, তোমার বাড়ি ভর্তি কাজের মানুষ। আমি সবার সামনে রোম্যান্স করতে খুব ভালোবাসি। আসো বেবি, তোমাকে আমি চুমু দেই। কতদিন হলো তোমাকে কাছে পাই না আমি। চলো তোমার রুমে গিয়ে মন ভরে রোম্যান্স করবো আজকে। মুনিয়া আমার হাত ধরে হাসতে হাসতে ঘরের দিকে এগোতে লাগলো। আমিও মুনিয়ার সাথে সাথে যেতে লাগলাম। এবার রুবি রেগে আগুন হয়ে মুনিয়ার হাত থেকে হাত সরিয়ে দিল। সাথে সাথে মুনিয়াকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুললো। আমি রুবির হাত আটকে দিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম। ঠিক আছে তো নাকি? আমি থাপ্পড় মারার পর মুনিয়াকে ধরে হাসতে হাসতে ঘরে ঢুকলাম। রুবি এক হাত গালে দিয়ে কাঁদতেছে, আর এক হাতের আঙুল তো গরম চায়ের কাপের ভিতরে দিয়েছিলাম। রুবি না পারছে দেখতে, না পারছে আটকাতে। আমি দরজা বন্ধ করে দিলাম ভেতর থেকে। এবার শুরু হলো আমার আর মুনিয়ার মাঝে দুষ্টু মিষ্টি কথা বলা। ছাড়ো না, এভাবে ধরেছো কেন? উফ, লাগতেছে যে। আমার একটু আস্তে ধরো না।
তোমাকে কাছে পেলে কি নিজেকে আটকে রাখতে পারি আমি? কেন এমন করতেছো তুমি? তোমাকে দেখলে বারবার ইচ্ছে করে আমার। তোমার বউ তো বাইরে, সে যদি কোনো বলে তখন কি হবে? আরে ওটা আমার স্মার্ট চাকরানি, বুঝলি? তুমি তো আমার সব কিছু, জানো না তুমি? তোমাকে দেখলে পাগল হই, আদর করতে মন চায়। আহ, আস্তে করে, লাগে তো আমার। আমি তো পালিয়ে যাচ্ছি না, তোমার যতক্ষণ মন চায় আদর করো, মানা তো করতেছি না আমি। আমার আর দেরি সহ্য হচ্ছে না, জলদি সব ঠিক করো তো। তোমাকে আদরে আদরে ভরে দেই আমি। ওরে আমার পাগল রে, এভাবে এত আদর করলে যে আমি পাগল হয়ে যাব। তোমাকে পাগল করার জন্য তো আমি আদর করতেছি মেরি জানো। হ্যাঁ করো না আদর, দেখি কত আদর করতে পারো তুমি। মুনিয়া উত্তেজিত চিৎকারগুলো করতে লাগলো। আমিও তালে তাল মিলালাম। রুবির মনে হয় এসব সহ্য হচ্ছে না, তাই তো রুবি এবার দরজায় থাপড়ানো শুরু করে দিল। আমাদের দুজনের উত্তেজিত লীলা থামলো না। রুবি রেগে আরও জোরে জোরে দরজায় থাপড়ানো শুরু করলো, সাথে পা দিয়ে লাথি মারতে থাকলো। বাড়িতে যত কাজের লোক ছিল সবাই অবাক হয়ে গেল, কারণ আমার সাথে মুনিয়ার এরকম সম্পর্ক আছে তারা জানে না। আমাদের দুজনকে এরকম করা কেউ কখনো দেখেও নাই। রুবি এবার জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলো, হৃদয়, দরজা খোলো বলতেছি, আমার এইসব সহ্য হচ্ছে না। আমি তোমার বউ থাকতে তুমি অন্য মেয়ে নিয়ে ঘরে এসব করতে পারো না। দেখো না, তোমার বউ আমাদের আনন্দের সময় বাধা দিয়েছে, আর কি কি বলতেছে। এই নটিপে, আমার স্বামীর সাথে তোর কি? আমি বউ থাকতেও তুই কেন আমার স্বামীকে নিয়ে ঘরের ভিতরে গেলি? আমাকে কত খারাপ কথা বলো, তোমার বউ না চাকরানি? ছাড়ো, আর আদর করতে হবে না। কই যাও, শোনো না, ওরা নতুন চাকরানি তো, তাই এমন করতেছে। তুমি থাকো তো, সে কি বলে বলুক, কান দিতে হবে না। রুবিকে শুনিয়ে শুনিয়ে বললাম। আবারও দুজনে শুরু হলো উত্তেজিত কথা বলা। রুবি এবার কাঁদতে কাঁদতে দরজা খুলতে বলতেছে। আমরা দুজনেই আরও অনেকক্ষণে এমন করলাম। তারপর ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতে হতে আমি শার্টের বোতাম, প্যান্টের জিপার দিলাম। মুনিয়াও ওড়না মাথায় চুল ঠিক করে ঠোঁটটা হাতের উল্টো পিঠ দিয়ে ভালো করে মুছলো। মুনিয়া বের হওয়ার সাথে সাথেই রুবি গিয়ে মুনিয়াকে ধরলো। আমি সেখানে থাকতেই রুবি মুনিয়াকে ধরবে, আমি চেয়ে দেখবো? সেটা তো হতে পারে না। আমি রেগে গিয়ে রুবির মাথার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে দিলাম। সবাই চেয়ে চেয়ে দেখতেছিল, যার যেটা কাজ আছে সে তার সেই কাজ করুক। কেউ যদি এখানে এই তামাশা দেখতে চায় তাহলে তামাশা দেখার পর যেন আমার বাড়িতে আর কাজে না আসে। সবাই আমার কথা শুনে কাজে লেগে গেল। রুবি মাটি থেকে উঠে চোখের পানি মুছে আবার আমার কাছে আসলো। আমি ঘরের বউ থাকতে কেমন করে অন্য একটা মেয়ে নিয়ে এইসব অসামাজিক কাজ করো তুমি? ওই কাজের বেটি, তুই হলি চাকরানি, মালিককে তুমি করে বলার সাহস কোথায় পাস? আমি তোমার বউ হই, তোমাকে তুমি করে বলার অধিকার আমার আছে। তোকে ডিভোর্স দিয়েছি আমি, তুই কোন অ্যাঙ্গেলে আমার বউ হস? তোর বাবা মা তোকে এখানে চাকরানির কাজ করার জন্য রেখে গেছে। আমাদের ডিভোর্স হয় নাই, ডিভোর্স পেপারে সই তুমি করেছো, আমি করি নাই। দেশের আইন অনুযায়ী আমি তোমার বউ, ধর্মীয় মোতাবেক আমি তোমার বউ। আসছে আমার বউ। শোন, যদি কাজ করতে পারিস আমার বাড়িতে তাহলে থাকতে পারবি, আর কাজ করতে না পারলে চলে যা। আর হ্যাঁ, বউ বউ করবি না, তোকে আমি বউ বলে মানি না। আমার স্বামীর বাড়ির কাজ তো করতেই হবে আমাকে। বারবার তুমি তুমি করে বলা সহ্য হচ্ছে না, তাই আবার রুবিকে ধরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। রুবি তবু আমার চোখের উপর চোখ রাখতেছি। যতই আঘাত করো তুমি, আমার স্বামী, আমি তোমার বউ। আর এই বেহায়ামে এখনো কেন এখানে আছিস? দেহের জ্বালা তো মেটালি তুই। হৃদয়, আমার সাথে মজা নিয়ে এখন বউকে দিয়ে অপমান করে নিয়েছো। আসলেই তো, যেমনটা ঠিক বলেছো। এই শোন, তোকে বউ হিসেবে মানি না আমি। এ হচ্ছে আমার আসল বউ, বুঝলি? আমি তোকে ডিভোর্স আবারও দেবো। আর হ্যাঁ, এরপর আমার জানুকে কোনো বললে তোর কপালে বাড়িতে থাকা আর হবে না। আমি তো একে আজ মেরেই ফেলবো, এর কারণে আমার স্বামী আমাকে রেখে। এবার রুবি মুনিয়ার চুল টেনে ধরালো। চোখের পলকে রুবি মুনিয়ার চুল ধরে টানতে টানতে মাটিতে ফেলে দিল। সত্যি এবার মুনিয়া খুব ভয় পেয়ে গেল। রুবি যখন আবারও ধরতে যাবে তার আগে গিয়ে রুবিকে ধরে থাপ্পড় মারা শুরু করে দিলাম। রুবির ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গেল। আমার হাতের আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কেমন মেয়ে রে বাবা! এত মারার পর আবারও মুনিয়াকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। মুনিয়াকে ইশারা করে যেতে বললাম। আমাকে তুই চিনিস না, নটি বে। এরপর যদি আমার স্বামীর আশেপাশে দেখি তাহলে তোর খবর খুব খারাপ আছে। এরপর তুই যদি মুনিয়ার সাথে খারাপ ব্যবহার করিস তাহলে তোকেই বাড়ি থেকে বের করে দেবো। আমি যেহেতু বউ হই সেহেতু অত সোজা না
বের করে দেওয়া আমাকে। সেটা সময় পড়ে দেবে। এবার সর আমার সামনে থেকে। রুবিকে ঘাড় ধাক্কা মেরে সরে দিলাম। সামনে দেখি চাচা চাচি ফুপু ফুপু সবাই এসেছে। সবাই মনে হয় চিৎকার শুনে এসে সব দেখেছে। তারা হয়তো ভাবতে পারে নাই আমি এরকম কাজ করব। আমি তো সবেমাত্র খেলা শুরু করেছি, আর একজন কবে আসবে সেই অপেক্ষায় আমি আছি। বাবা হৃদয়, এসব কি হচ্ছে? আমাদের বংশের মানুষ কখনো তাদের বইয়ের গায়ে হাত তোলে না। আর অন্য মেয়ে নিয়ে কেউ কখনো এরকম কাজ করে না। ঘরে তোমার বউ আছে, তারপরও তুমি অন্য মেয়ের সাথে এসব কাজ করতে পারলে? বাহ, সবার দেখেই মুখে বুলি ফুটেছে। সবার ব্যবস্থা করতেছি, অপেক্ষা করেন আমার মুখের উপর কথা বলা। এবার আমি সবার চারিদিকে ঘুরতে লাগলাম। ও তাহলে আমাদের বংশের পুরুষদের বউয়েরা বুঝি স্বামীর গায়ে হাত তোলে? আমাদের বংশের পুরুষদের বউয়েরা বুঝি বিয়ের পর প্রেম করে ছেলেবন্ধু নিয়ে নেশা করে? এরকম তো কেউই করে নাই, এমনকি আমাদের বউয়েরা পর্যন্ত এমন কাজ করে নাই। কিন্তু আপনাদের আদরের ভাগ্নেই সব কাজ করেছে, হয়তো আপনারা দেখেন নাই, বুঝলেন? ছোট মেয়ে ভুল করেছিল, তুমি তো আর ছোট না। আমার খায় আমার পরে আর আমাকে বলে ম্যাও। শোনেন, আপনারা নিজের কাজে যান, নাহলে আপনারা তো উপবাস থাকবেন, সাথে আপনাদের আদরের সন্তানগুলো উপবাস থাকবে। তুমি আমাদের ভাতিজা হয়ে এরকম কথা বলতে পারলে? যখন আমার আব্বা বেঁচে ছিল তখন আপনাদের ভাতিজা ছিলাম, এখন আমার আব্বা মারা গেছে, আপনাদের কাউকে চিনি না আমি। এবারে এত সয় সম্পত্তি সব আমার একার, সুতরাং সম্পর্ক গড়তে আসবেন না। বাবা হৃদয়, তুমি তো এরকম ছিলে না। সেটা আমিও জানি। এবার নিজেদের কাজে যান। সবাই আমার রাগ আর চিৎকার শুনে সেখান থেকে চলে গেল কাজে। বাড়ির কাজ মহিলারা করতেছে, আর খ্যাতের কাজ করতে পুরুষগুলো গেল। ছোট চাষি সব দেখে মুসকে মুসকে হাসতে লাগলো। আমার রাগ মামা মামি খালাকে দেখাতে গেলে কেন তুমি? তোমার যা বলার যা করার আমাকে বলো, আমাকে করো। তোকে না বলেছি আমাকে তুমি করে বলবি? আহ ছাড়ো, লাগছে আমার। এখন তোকে সাহেব বলে ডাকবি। আমি তোর মালিক, তুই আমার কাজের লোক, বুঝলি? সম্মান দিয়ে কথা বলবি, নাহলে ভয়ঙ্কর দুঃখ আছে তোর কপালে। রুবি কাঁদতে লাগলো। সেটা দেখার প্রয়োজন মনে করি না আমি। এর থেকে আরও ভয়ঙ্কর সাজা অপেক্ষা করতেছে তোর নসিবে। তোদের কারো অন্যায়ের কথা ভুলি নাই আমি। সবাইকে তিলে তিলে মারবো আমি। আমি কাজের মেয়েটাকে এবার ডাক দিলাম। দুলা ভাই, কোনো কিছু বলবেন আমাকে? আমার তোরা যারা কাজ করিস, তোদের যত নোংরা কাপড় আছে সব এনে এই অহংকারী মেয়েটাকে দে। কেন দুলা ভাই? আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে, তাই অহংকারী মেয়ের সব সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। এই যার যার নোংরা কাপড় আছে সব নিয়ে আয় এখানে। সবাই যার যত নোংরা কাপড় ছিল সব এনে রুবির পায়ের কাছে রাখলো। এত কাপড় দেখে রুবি ভয় পেয়ে গেল। কোনোদিন তো সে নিজের কাপড় পর্যন্ত ধোয় নেই। রুবি এবার আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, সবগুলো কাপড় 2 ঘন্টার মধ্যেই পরিষ্কার করতে হবে, নাহলে আজকে দুপুরে কিছুই জুটবে না। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমি কোনোদিনও কারোর কাপড় ধুই নাই। প্লিজ অন্য কাজ করতে বলো, সেটা করতেছি। তোকে না মানা করলাম তুমি করে না বলতে? ঠিক আছে, এই কাজ যখন পারবি না তাহলে ওই যে ধানের বস্তাগুলো দেখতেছিস, সবগুলো বস্তা কাঁধে পিটে করে নিয়ে ঘরে রাখ। সাহেব, আসলে আমি নিজের ব্যাগ লাগেজ ছাড়া কোনো ভিন্ন জিনিস বহন করি নাই। ওরে আমার বড় লোকের অহংকারে মেয়েরে, ব্যাগ লাগেজ ছাড়া কোনো কিছু বহন করে নাই? তাহলে যা কাপড় পরিষ্কার কর। রুবি এবার কাপড়গুলো তুলে নিয়ে টিউবওয়েলে গেল। এবার টিউবওয়েল থেকে ফিরে আবারও আমার কাছে আসলো। কি হলো আবার তোর? ফিরে আসলি কেন? আমি তো কোনোদিন টিউবওয়েলে চাপতেই পারি নাই। ওরে বাবারে, দাঁড়া, তোর জন্য সমুদ্রের পানি নিয়ে আসতেছে। এখন যাবি তুই এখান থেকে, নাকি লাঠি হাতে নেবো? বড় লোকের অহংকারে মেয়ে, তোর মনে ছিল না একটা গ্রাম? রুবি আর কোনো কথা বলে না, বলেই কাপড় ধোয়ার জন্য চলে গেল। বাড়িতে চাচি ফুপুকে ধানের কাজ করতে লাগিয়ে দিলাম। সাথে বাড়ির 2 মহিলাকে বললাম। চাচারা ছোট ফুপা মাঠে গেছে ভুট্টার কাজ করার জন্য। আমি মাঠের দিকে বাইক নিয়ে বের হয়ে গেলাম। গিয়ে দেখি তারা কাজ না করে বসে আছে। আমাকে দেখে কাচুমাচু করতে লাগলো। আপনাদের কি বসে থাকার জন্য মাঠে পাঠিয়ে দিয়েছি নাকি? বাবা হৃদয়, এসব কাজ কোনোদিন করি নাই তো, আর আমাদের কারো তো অভ্যাস নেই। অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রচুর রোদও উঠেছে। তাহলে আমার আব্বা আপনাদের লেখাপড়া, খাওয়া, পোশাক এসবের জন্য কত কষ্ট করেছিল। এখন বেশি কথা না বলে বাকি লোকগুলো যেমন করে করতেছে আপনারা সেরকম করে করেন। আমাদের রোদে কাজ করতে হবে, খুব কষ্ট হচ্ছে।
আমাদেরকে কি আজকের মতো ছাড় যায় না? আমরা না পারতেছি না, আর এসব কাজ কি পারি আমরা? ঠিক আছে, তাহলে আপনারা আজ না খেয়ে থাকবেন বিকেলে রাতে। নিজের চাচা আর ফুপার সাথে কেউ এরকম ব্যবহার করে? তাহলে বুঝি নিজের বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার, অপমান, বেইমান এসব বলা যায়? শোনেন, কাজ করবেন তো খেতে পারবেন, কাজ করবেন না তো আপনাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে না, কাজ করবেন তো টাকা পাবেন, চিকিৎসা করাতে পারবেন, আর কোনো কাজ করবেন না তো সব কিছু থেকে বঞ্চিত থাকবেন। কি আর করবেন, তারা বাকি লোকগুলোর থেকে কাজ শিখে নিতেছে আর কাজ করতেছে। এখন বোঝেন আমার আব্বা কতটা কষ্ট করতো, এখন বোঝেন আমার আব্বার কত কষ্ট হতো। কোনো কষ্ট রাখে নাই তো, তাই কষ্ট কী জিনিস সেটা বুঝবেন কি করে? আমিও সেখানে কাজে হাত লাগালাম, নিজের কাজ করতে তো হবেই, আর আমি থাকলে তখন কেউ আর কাজে ফাঁকি দেবে না। মাঠের কাজ শেষ করে বাড়িতে আসলাম, সবাই কাজে মেয়েটা সবার একসাথে খাবারের ব্যবস্থা করতেছে, কিন্তু চাষিদের আর ফুপুর কাজের ধরন আর অবস্থা দেখে হাসি পাচ্ছে আমার অনেক। এভাবে কেউ কাজ করে নাকি? আপনারা কি আমার সব কিছু নষ্ট করার বুদ্ধি করছেন নাকি? হৃদয়, আমাদের ভুল বুঝো না। আসলে জীবনে কেউ এমন কষ্টের কাজ করি নাই, তবুও চেষ্টা করতেছি আমরা। বাবা হৃদয়, আমাদের কোমর লেগে গেছে। বাপের জন্মেও আমরা কেউ এসব কাজ করি নাই। তাহলে আমার আব্বা কেমন করে সব কাজ করে আপনাদের পড়াশোনা খাওয়ার সব ব্যবস্থা করেছে? আরে আমার আব্বা বেইমান না, বেইমান তো আপনারা। হৃদয়, আমাদেরকে আর ওইসব বললে লজ্জা দিও না। এখন বুঝতে পারছি বড় ভাইজান আমাদের সবার জন্য কত কষ্ট করেছে। এখন বড় ভাই নেই, এখন বুঝছি তার অভাব। আর ন্যাকা কান্না করতে হবে না, জান গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসেন আপনারা। সবাই আমার কথা মতো হাত মুখ ধুয়ে খেতে বসলো। বিশাল বারান্দা, তাই এতগুলো লোক একসাথে খেতে কোনো অসুবিধা হচ্ছে না। কাজের লোকগুলো স্বাভাবিকভাবেই খাচ্ছে, কিন্তু চাচা চাচি, ফুপু ফুপা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিন অনাহার ছিল। এটাই তো বোঝাতে চাই দুমুঠো খেতে গেলে কত কষ্ট করতে হয়। বাপের উপস্থিত সম্পদের ভাগ পেয়ে বেঁচে আরামে খেয়েছেন, এখন বোঝেন। হঠাৎ কোথা থেকে যেন রুবি দৌড়ে এসে খেতে বসলো। কাজে মেয়েটাকে ভাত দিতে বললো, কাজে মেয়েটা ভাত দিয়েছে, তরকারি দেবে সেই সময়। এই তোর কাপড় কি ধোয়া হয়েছে নাকি বাকি আছে? সাহেব, আর কয়েকটা কাপড় আছে, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই, তারপর বাকি কাপড়গুলো ধুয়ে দিতেছি। আগে কাজ পরে খাওয়া। এই ওর ভাতের প্লেট নিয়ে রেখে দাও। আমার কথা মতো কাজের মেয়েটা ভাতের প্লেট রুবির সামনে থেকে নিয়ে রেখে দিল। রুবি করুণভাবে আমাদেরকে তাকিয়ে আছে। যদি আমার দয়া হয় তার এমন করে তাকানো দেখে, কিন্তু আমি রুবির দিকে না তাকিয়ে নিজের খাওয়ার দিকে মনোযোগ দিলাম। রুবি দেখতেছে সবাই খাচ্ছে, কিন্তু কেউ রুবিকে খাওয়ার জন্য বলতেছে না, আবার খাইয়েও দিতেছে না। তাই রুবি বাধ্য হয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। রুবি কাপড়গুলো ধুতে থাকলো আর কান্না করতে লাগলো। রুবির কাপড় ধোয়ার আগেই সবার কাজ খাওয়া শেষ হয়েছে, সবাই একটু বিশ্রাম নিয়ে আবারও কাজ করতে লাগলো। রুবি সব কাপড় রোদে শুকাতে দিল। রোদে দেওয়া হলে কাজের মেয়েটার কাছ থেকে ভাত নিয়ে খেতে থাকলো। হঠাৎ এসকে তোলা শুরু করলো রুবি। খেতে বসেছে, পানি নেয়। বাধ্য হয়ে আমি পানির জগ আর গ্লাস এগিয়ে দিলাম। রুবি মনে করছে ভালোবেসে দিয়েছে, তাই তো মুসকে মুসকে হাসতেছে, কিন্তু আমি দিয়েছি আমার বাড়ির কাজের লোক হিসাবে। রুবি কেমন কাপড় ধুয়েছে সেটা দেখার জন্য গেলাম। ও মা, গিয়ে দেখি বেঁচে বেছে আমার শার্টগুলো ছিঁড়ে ফেলেছে। তাই সবগুলো শার্ট নিয়ে রুবির কাছে আসলাম। ততক্ষণ ওর খাওয়া শেষ হয়ে গেছে। ওই বড় লোকের অহংকারী মেয়ে, তুই দেখি সত্যি খুব দেমাগি আছিস। এত অহংকার কেন তোর ভিতরে? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? আমি আবার কি করলাম? কি করেছিস বলতেছি? দেখ, বেঁচে বেছে আমার শার্টগুলো ধুয়ে দেওয়ার বদলে ছিঁড়ে ফেলেছিস। সত্যি বলতেছি সাহেব, আপনার উপর কোনো শত্রুতা নেই আমার। আর আমি দেখে দেখে ধুয়েছি, কিন্তু ছিঁড়ল কি করে সেটা তো জানি না। তুই জানিস না তো কে জানে? ঠাস করে দিলাম একটা চর। এরপর যদি এরকম ভুল করেছিস তাহলে তোর খবর খুব খারাপ আছে। আর এরকম হবে না। যা, শার্টগুলো রেখে আমার ঘরে আয়। রুবি আবারও ছেঁড়া শার্টগুলো রোদে দিল। আমি ঘরে ঢুকে মদের বোতল বের করে গ্লাসে ঢেলে খেতে লাগলাম। রুবি এর মাঝেই রুমে আসলো। আমাকে মদ খেতে দেখে অবাক হয়ে গেল। সাহেব, আপনি এসব খাচ্ছেন কেন? সেটার জবাব কি তোকে দিতে হবে নাকি? না মানে, এসব তো শরীরের জন্য মোটেও ভালো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার শরীর পচে যাক, গলে যাক, তাতে তোর বাপের কি? আমার বাপের কোনো না, কিন্তু সব আমার। তুমি তো আমার স্বামী হও, তাই চিন্তা তো আমার হবেই। ওই বিড়বিড় করে কি বলিস? আয় এবার আমার পাগুলো টিপে দে।
খুব ব্যথা করতেছে। ওই সরিষার তেলের বোতল ভালো করে মালিশ করবি বুঝলি। রুবি তেলের বোতল এনে মেঝেতে বসলো। আমি রুবির গায়ে আমার দুটো পা তুলে দিলাম। রুবি বোতল থেকে তেল বের করে মালিশ করে দিতে লাগলো। আমি মনের সুখে সিগারেট টানতেছি আর মদ গেলতেছি। রুবির তো এইসবে অভ্যাস নেই, তাই বারবার দু হাত সরিয়ে নিয়ে মুট করতেছে আর সারতেছে। যখন আমার প্রায় ঘুম চলে আসলো তখন রুবিকে ঘর থেকে বের হয়ে যেতে বললাম। রুবি দ্রুত রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে কাজের মেয়েটার কাছে গেল। তোর সাথে আমার অনেক কথা আছে। জানি কি বলবেন, আমিও ভাবতেছি আপনাকে সবটা জানানো দরকার। আগে বল, হৃদয় তো আগে এমন ছিল না। হৃদয় তো খুব সহজ সরল ছিল। এত সুন্দর করে কবে কথা বলা শিখলো? আর এত স্মার্ট বা কবে থেকে হলো হৃদয়? ওই যে হৃদয় দুলাভাইয়ের জমিতে যে কোম্পানি দিয়েছে সেই সোহান চৌধুরী আর তার বোন আদ্রিতা। কি একটা মেয়ে মানুষের সাথে ছিল এতদিন? ওই যে হৃদয় দুলাভাইয়ের জমিতে যে কোম্পানি দিয়েছে সেই সোহান চৌধুরী আর তার বোন আদ্রিয়া। আফামনি, সেই মেয়েরা হৃদয় দুলাভাইকে বাইক চালানো, পড়াশোনা শেখানো, হৃদয় দুলাভাইয়ের টাকা শেয়ারে লাগিয়ে বাড়ানো, সব কিছু করেছে আদ্রিয়া ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নাই তো হৃদয়ের? আর মেয়েটাই বা কোথায়? তাকে যে দেখতেছি না। আকামনি, দুলাভাই যখন একা ছিল তখন আদ্রিয়া ভাবি দুলাভাইয়ের পাশেই ছিল। ভাবি মানে? আমাকে বলতে দেন আগে আফামনি। আদ্রিয়া ভাবি ছায়ার মতন সব রকম বিপদে দুলাভাইয়ের পাশে ছিল। আপনার সাথে তো তার ডিভোর্স তখন মনে করেছিল হলো। তখন আদ্রিয়া ভাবি দুলাভাইয়ের সব ঘটনা শুনে সব রকম সাপোর্ট করে, কেয়ার করে, সেবা করে সব সময় সাথে নিয়ে ঘুরতো। জানেন তো, একটা ছেলে একটা মেয়ের যখন এতদিন পাশাপাশি থাকে তখন তো প্রেম হবেই। তারপর একদিন হৃদয় দুলাভাই আদ্রিয়া ভাবির সাথে তাদের বাসায় যায় আর কাবিন করে। এরপর কি যে হলো বুঝলাম না। তখন থেকেই আবারও মদ খাওয়া, সিগারেট খাওয়া শুরু করেছে। কিন্তু আদ্রিয়া ভাবি এসব খেতে দিত না আর দুলাভাই আদ্রিয়া ভাবির কথা শুনতো। কাজের মেয়ের মুখে এসব শুনে ধবাস করে মাটিতে বসে পড়ল রুবি। এটা কি হলো তার সাথে? মাত্র কয়েক মাসের ব্যবধানে নিজের স্বামীকে তাহলে সে হারিয়ে ফেললো। রুবির জন্য কাজের মেয়েটার এসব কথা সহ্য হচ্ছে না। আফামনি যা বলেছি সব সত্যি, একটাও মিথ্যা কথা নয়। তাহলে আমার সাথে এমন করলো কেন হৃদয়? আমার জ্ঞান না থাকা অবস্থায় কেন আমার সাথে ওইসব করেছিল? আফামনি, সেটা আপনার দোষই হয়েছে। এখন যখন এখানে এসেছেন, থাকতেছেন, তখন দুলাভাই যা বলে তাই করেন। আর হ্যাঁ, পারলে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েন। একটা মানুষের সাথে কত অন্যায় করেছেন সব তো নিজের চোখেই দেখেছি। নিজের পায়ে নিজেই কুলহার মেরেছেন। এখানে দুলাভাইয়ের কোনো দোষ নেই। আমি এখন কি করব? কেন সে একটা বার আমাকে জানালো না? আমি বা এখন কি নিয়ে বাঁচবো? আমার এখন কি হবে? কেন এমন করলো হৃদয় আমার সাথে? রুবির এমন চিৎকার করে কান্না করে দেখে চাষি ফুপু কাজ ফেলে দৌড়ে রুবির কাছে আসলো। রুবির এমন মাটিতে পড়ে কান্না করে দেখে তারা অবাক হলো। হঠাৎ রুবির কি এমন হলো যে মাটিতে বসে কান্না করতেছে? রুবি মামুনি, এভাবে মাটিতে বসে কান্না করতেছো কেন? রবি, কোথাও লেগেছে? হঠাৎ কি হলো? এমন পাগলামি করছো কেন? পাগলামি করবো না তো কি করব আমি? হৃদয় আমাকে রেখে আরেকজনকে বিয়ে করেছে। ওই মেয়েটা তো খারাপ মেয়ে। এরপর ওই মেয়েটা বাড়িতে আসলে এবার আমরা ধরবো। ওই মুনিয়া নয়, অন্য একটা মেয়ে, তার নাম নাকি আদ্রিয়া। সেই মেয়েটা নাকি হৃদয়কে এমন করে গড়ে তুলেছে, সব সময় পাশে ছিল। এখন আমার কি হবে? আমি বা এখন কি নিয়ে বাঁচবো এখন? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। হৃদয় যখন তোমাদের বাড়িতে ছিল কি কি করেছো তার সাথে, সেসব ভুলে গেলে? হৃদয়ের মতো ছেলে লাখে নয়, কোটিতে একটা হয়। নিজের হাতে যখন সুখ ধরা দিল তখন নিজেই নিজের সুখ নষ্ট করলে। এখন কেঁদে কি হবে? নিজের স্বামীকে তো আর নিজের শাড়ির আঁচলে বেঁধে রাখতে পারো নাই। ছোট মামি,
তুমি হৃদয়ের হয়ে কথা বলতেছ? ও যে বিয়ে করলো আর একটা সেটার দোষ নেই, এখন সব দোষ আমার। তাহলে দোষটা কার? তুমি বা কেমন মেয়ে তোমাকে রেখে আর একটা বিয়ে করে এমন অত্যাচার করেছো তোমরা, যার সাজা সবাইকে ভোগ করতে হচ্ছে? ছোট চাষি সবাইকে রাগ দেখেই কাজে নিয়ে গেল। রুবি বুঝে গেল আসলে এই সব দোষ তার, তাই এখন তাকে কেউ সাহায্য করবে না, যা করার তাকেই করতে হবে। আগে হৃদয়ের মন জয় করে নিতে হবে, তারপর ওই মেয়েকে ডিভোর্স দিয়ে নিতে হবে। রুবির চোখের জল মুছে গোসল করতে গেল আর মনে মনে অনেক কিছু ভেবে রাখতেছে। শেষ বিকালে ঘুম ভাঙলো, উঠে আমি গোসল করে নিলাম। গোসল করে কাপড় পরে বের হয়ে দেখি তখনও সবাই কাজ করতেছে, কিন্তু রুবিকে দেখা যাচ্ছে না। তাই আবার রুবির ঘরে গেলাম, দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি ওই অবস্থায় রুবিকে টেনে বিছানা থেকে তুললাম। রুবি অনেকটা ভয় পেয়ে গেল, পরে চুলের মুঠি ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। তোর তো সাহস কম না, এবারের কাজের বেটি হয়ে তুই কাজ না করে ঘুমাস? কোনো দিন এমন পরিশ্রম করি নাই, পুরা শরীর ব্যথা করতেছিল, তাই ঘুমিয়ে গেছিলাম আমি। তোর শরীর আর ব্যথা করবে না। শোন, এখন সবার কাজ প্রায় শেষ, তুই এখন পুরো উঠান আঙিনা ঝাড় দিবি, তারপর সবগুলো রুম পানি দিয়ে পরিষ্কার করবি, বুঝলি তুই? আর হ্যাঁ, এখন থেকে সকাল বিকাল রাতে কাজে মেয়েটার সাথে রান্নাঘরে গিয়ে রান্না করবি। আমি যে রান্না পারি না। পারবি কি করে? মানুষকে কথা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে তো ভালোই আঘাত করতে পারিস। তোর বাপ মা তোকে এসব শিখে নেয়? যা এবার ঝাড়ু দেওয়া শুরু কর তুই। রুবি ঝাড়ুটা হাতে নিয়ে করুণভাবে তাকালো। এখন রুবির মাঝে আর রাগ দেখা যায় না, সবসময় কেমন অসহায় হয়ে থাকে। রুবি ঝাড়ু দেওয়া শেষ করে সবগুলো ঘর পরিষ্কার করলো। রাতের বেলা আমি আবারও মদ সিগারেট নিয়ে বসলাম। রুবি অনেক মানা করলো, শুনলাম না। শেষে রুবির গায়ে আবারও হাত তুললাম আমি। পরের দিন সকালে দেখি রুবির বাবা মা দুজনেই ব্যাগ লাগেজ নিয়ে আমার বাড়িতে হাজির। রুবি গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। আমি বারান্দার চেয়ারে বসে বসে সিগারেট টানতেছি। বাবা হৃদয়, তোমার ছোট ফুপির মতো আমাকেও থাকতে দিতে হবে যে। আমাদের ফ্ল্যাটটা নাকি সিটি কর্পোরেশনের প্ল্যান মোতাবেক হয়নি, তাই সেটা ভেকু গাড়ি দিয়ে ভেঙে দিয়েছে। সমস্যা নেই, আপনারাও থাকবেন আমার এখানে, তবে থাকতে হলে কি করতে হবে সেটা জানেন তো? আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি হই, আমাদেরকেও কাজ করতে হবে। আরে রাখেন আপনার শ্বশুর শাশুড়ি, আপনাদেরকে কিছুই ভাবি না আমি। কাজ করবেন, থাকতে পারবেন, খেতে পারবেন। কাজ করবেন না, সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাবা মায়ের সাথে এমন ব্যবহার কেন করতেছেন আপনি? আমি তো কাজ করি, তাহলে আমার বাবা মাকে কেন কাজ করতে হবে? তোর পেট আছে খাওয়ার জন্য, ওনাদের নাই নাকি? শোন, বেশি না বলে নিজের কাজ কর। আমরা তোমার কথাই রাজি আছি বাবা হৃদয়। এরপর সবাই নিজেদের কাজে লেগে পড়লো। এখন আমাকে আর কেউ কোনো কথা বলে দিতে হয় না, সবাই এখন সব রকমের কাজ করে। এতদিন সবাই আমার ভালো রূপ দেখেছে, এখন তারা আমার এরকম রূপ দেখে অবাক না ভয়ও পেয়েছে। রুবি যখন আমার সাথে মিল লাগাতে চায় তখনই আবার চর থাপ্পড় খায়। এভাবেই দিন যাচ্ছে, কিন্তু আমার কেন জানি শান্তি লাগতেছে না। কোথা জানি কিছু একটা হারিয়ে ফেলেছি আমি, সেটা কি জিনিস সেটাই তো বুঝতে পারতেছে না। এই তো সবাইকে দিয়ে কাজ করে নিতেছি, সবাইকে বুঝিয়ে দিতেছি কষ্ট কাকে বলে, তারপরও কেন জানি মনে শান্তি পাচ্ছি না। আমি নিজে থেকে সেদিন মুনিয়ার কাছে গেলাম, তার সাথে কিছু বুদ্ধি পরামর্শ করলাম। মুনিয়ার কথা শুনে মনে শান্তি লাগলো আমার। সেখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল। আমি ঘরে ঢুকা মাত্র রুবিও আমার ঘরে ঢুকলো। এত রাতে আমার কাছে কি? তোর কি চাই এত রাতে? আজকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। এতে যদি আমাকে মেরে লাশ করো তবুও আমি প্রশ্নের উত্তর চাই তোমার কাছে। আচ্ছা বল, কি প্রশ্ন তোর, আর কি বা জানতে চাস? আমাদের সবাইকে এইভাবে কষ্ট দিয়ে কি খুব সুখ অনুভব করতেছো তুমি? হ্যাঁ, আমরা সবাই তোমার সাথে অন্যায় করেছি। হ্যাঁ, আমার মা, খালা, মামারা সবাই বড় মামার সাথে অন্যায় করেছে, তাই বলে কি তুমিও এসব করবে? তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আরে রাখ তোর পার্থক্য। কুকুরকে জাত করতে হলে তাকে ইচ্ছে মতো পেটাতে হয়। আগের হৃদয় হলে হয়তো বিষয়টা আলাদা ছিল, কিন্তু বর্তমান হৃদয় একটু আলাদা না, অনেকটাই আলাদা। ঘরে বউ থাকার পরেও কেমন করে তুমি বিয়ে করতে পারলে? ও তাহলে দেখি সব শুনেছিস। শোন, শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না। তুই যেমন স্বামী থাকার সত্ত্বেও প্রেম করেছিলি, ঠিক তোর সাথে ডিভোর্স পেপারে সই করার পরও আমিও প্রেম করে বিয়ে করেছি। তাহলে সেই মেয়েটা তোমার মাথা খেয়েছে, তোমাকে এরকম বানিয়েছে, নেশা করা, মদ খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া। আগের মতো থাকলে তোরা সবাই আবারও আমার আব্বার জমির ভাগ নিতি। আগের মতো থাকলে আজকে তোদের জায়গায় আমাকে কাজ করতে হতো, আজকেও তোরা আমাকে মারতে, অপমান করতি।
আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি হৃদয়। সেটা তো দেখতেই পাচ্ছি। আমাকে খেয়াল ছোট লোক মূর্খ এসব বলতে পারছিস না। আজকে যখন নিজেকে পরিবর্তন করেছি তখন তোদের সমস্যা বেড়ে গেল। তোমার মন যা চায় তাই বলতে পারো, কিন্তু সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। যখন তুমি ছিলে না তখন থেকেই তোমাকে অনুভব করেছি। এখনও তোমাকে মনে প্রাণে চাই, ঠিক আগের হৃদয়ের মতো। তোমার টাকা পয়সা জমি জমা কোনো কিছু লাগবে না। তোমার এখানে এসে কাজ করে বুঝেছি সত্যি কতটা কষ্ট করতে হয় দুমুঠো খাওয়ার জন্য। বুঝেছিস, ভালো করছিস। তোকে একবার আমি ডিভোর্স দেবো, এরপর যাকে মন চায় তাকে বিয়ে করবি। নানু কিন্তু আমাদের দুজনের বিয়ে শিশুকালে দিয়েছিল, সুতরাং মরে যাবে। ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স যদি দিতে হয় তাহলে আদ্রিয়াকে দিও। আদ্রিয়া নামটাও জেনেছিস দেখতেছি। আমার স্বামী এতদিন কি করেছে না করেছে সব জানার অধিকার আছে আমার। একটা বাঙালি নারী কখনো চাইবে না তার স্বামী আর একটা বিয়ে করুক, আর একজনকে সংসারে নিয়ে আসুক। তুমি পারলে ওই মেয়েটাকে ডিভোর্স দাও। সেটাও সময়ই বলে দেবে। আর শোন, যা বলার আজকে এখানে বলেছিস, এরপর এরকম কথা বা তুমি করে যদি বলিস তোর খবর আছে। আমি ফ্রিজ থেকে মদের বোতল বের করে ঢোক ঢোক করে গেলতে লাগলাম। রুবি এসে বোতলটা কিনে নিল। রাগ কন্ট্রোল করতে না পেরে রুবিকে লাথি দিয়ে ফেলে দিলাম। ছিটকে দূরে পড়ে গেল আর নিজের পেটটা চেপে ধরে থাকলো। আমাকে যত পারো মারো, কোনো কথা বলবো না। আমাকে দিয়ে যত কাজ আছে করিয়ে নাও, কোনো বলবো না। আমাকে যত পারো অপমান করো, ব্যথা দাও, তবুও কোনো কথা বলবো না। কিন্তু তোমাকে এইসব ছাইপাশ খেতে দিব না। বের হয়ে যা আমার ঘর থেকে। তোদের কারো আলগা পিড়িদের প্রয়োজন নেই আমার। তোরা সবাই হলি স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সব করতে পারিস তোরা। রুবিকে টেনে ধরে আবার রুম থেকে বের করে দিলাম আমি। ঘরের দরজা বন্ধ করে দিয়ে আবার ওসব খেতে লাগলাম। আবার কথা খুব মনে পড়তেছে আজকে আমার। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারতেছি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘর থেকে বের হয়ে দেখি খুব শোরগোল লেগেছে। ঘর থেকে বের হয়ে দেখি আদ্রি আর বড় ফুপু বড় ফুপা এসেছে। আমি ঘর থেকে বের হয়ে তাদেরকে যে দেখবো সেটা ভাবতেও পারে নাই। ইতিমধ্যে সবাই বাড়িতে চলে এসেছে। চাচারা, চাচিরা, ফুপুরা, ফুপিরা সবাই এসেছে। আমাকে দেখা মাত্র আদ্রিয়া দৌড়ে এসে আমাকে জোর ধরলো। আমি সাথে সাথে আদ্রিয়াকে আমার বুক থেকে সরিয়ে দিলাম। আদ্রিয়া কেমন করে তাকিয়ে থাকলো আমার দিকে। হৃদয়, কি হলো? আমাকে কেন সরিয়ে দিলে এভাবে? হ্যাঁ, সাত সকালে তোকে কোলে নিয়ে পুরো গ্রাম ঘুরি। এসব কেমন মুখের ভাষা তোমার হৃদয়? আমাকে বা কেন তুই করে বলতেছো তুমি? হ্যাঁ, আয় আয়, তোকেও সম্মান করে আপনি করে বলি। হৃদয়, এসব হচ্ছে আর এসব কেমন কথা তোমার? আমি তোমার বউ হই আর এসব কেমন কথা তোমার? রুবি বুঝি এতক্ষণ এই কথা শোনার অপেক্ষায় ছিল। আসলে রুবি বুঝতে চেয়েছে এই মেয়েটাকে, আর কেনই বা আমাকে জোরে ধরেছিল। রুবি এবার আমাদের দুজনের কাছে এগিয়ে আসলো। হো, তাহলে তুই সেই আদ্রিয়া যে আমার স্বামীকে বিয়ে করেছিল? তুই জানতিস না হৃদয় বিবাহিত, তার একটা বউ আছে? হৃদয়, এই মেয়েটাকে আর এসব কি বলতেছে আমাকে? সে কি বলবে কথা? আমার সাথে কথা বল তুই। আমি হৃদয়ের শিশুকালের বউ, আমার নাম রুবি। ও, তাহলে তুই সেই বড় লোকের অহংকারী মেয়ে যে আমার হৃদয়ের সাথে এত অন্যায় অত্যাচার করেছে। আমার স্বামী আমার মন যা চাইবে তাই করব, তাতে তোর কি? এতই যদি তোর দরদ তাহলে অন্য কাউকে বিয়ে না করে আমার স্বামীকে কেন বিয়ে করলি? তোর সাথে হৃদয়ের ডিভোর্স হয়েছে বলে আমি হৃদয়কে বিয়ে করেছি। আমার সাথে ডিভোর্স হয় নাই। ডিভোর্স হলে কি আর এখানে স্বামী নিয়ে থাকতাম? এ মেয়ে এখানে কেন? আর এসব কি বলতেছে এই মেয়ে? তার আগে তুই বল, তুই এখানে কেন? আমি দেখতেছি, তোমার কোনো কথা বলতে হবে না। রুবি গিয়ে আদ্রিয়ার হাত টেনে ধরে বের করে দিতে লাগলো। আদ্রিয়াও রুবির হাত শক্ত করে ধরেছে, কেউ কাউকে ছাড়তেছে না। এবার দুজন দুজনকে থাপ্পড় মারলো। আমি আর সহ্য করতে না পেরে রুবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। সাথে সাথে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। তোকে বলেছি আদ্রিয়াকে বাড়ি থেকে বের করে দিতে, আর তোকে কবে বউ হিসেবে আমি মেনে নিয়েছি? তুই হলে আমার বাড়ির কাজের বেটেই। বাবা হৃদয়, এসব কি বলো তুমি? রুবি তো তোমার বউ হয়। চুপ করে থাকেন, কোনো কথা বলবেন না আপনি। আর হ্যাঁ, তুই কেন আমার বাড়িতে এসেছিস? আমার স্বামীর বাড়ি আমি আসবো না? তোকে না বলেছি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে? কি দোষ আমার? কেনই বা ডিভোর্স দিবে তুমি? সেটা নয় তোর মাকে জিজ্ঞেস কর।
সবাই অবাক হলো আদ্রিয়ার আবার মাকে। এখনও তো শুধু মিনারা ফুপু আর তার স্বামী আছে। সবাই আমার দিকে জিজ্ঞাসাভাবে তাকিয়ে আছে। এবার মিনারা ফুপু নিজেই বলা শুরু করলো, বাবা হৃদয়, আমি কি করেছি যার কারণে আমাকে দোষ দিতেছ? মেজো চাচা, ছোট চাচা, ছোট ফুপু, মেজো ফুপু, আসলেই কি বড় ফুপুর কোনো দোষ নাই? বাকি সবাই অবাক হয়ে গেল, কারণ মিনারা ফুপু যে আমার বড় ফুপু সেটা তো অনেকে জানেই না। বিশেষ করে রুবি, কাজের মেয়েটা, বাড়ির অন্য লোকেরা, চাচিরা, ছোট ফুপা, এমনকি আদ্রিয়াও, কারণ বাকি সবাই তার খালা মামা হয়। কেউ আমার কথার কোনো মানে বুঝতে পারলো না। আমি কাজের মেয়েটাকে চেয়ার দিতে বললাম। ঘর থেকে সিগারেট আর মদের গ্লাস নিয়ে এসে চেয়ারে বসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার মাকে যেন কে হত্যা করেছিল? বড় আপা করেছিল, আর ভালোবাসার মানুষকে আপন করে পেতে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। বড় আপাকে যখন সোনাই ভাবি আটকালো, তখন বড় আপা ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে থাকার পরও বাটিতে পড়ে ভাবি মারা যান। বড় আপা আর পিছনে ঘুরে ফিরে তাকায়নি। বড় আপা দুলাভাইয়ের হাত ধরে এখান থেকে সেদিন চলে যায়। বাহ, এই তো সবার মাথায় বুদ্ধি খুলে গেছে। এখন তো সেটা ইচ্ছে করে করি নাই আমি, আর আমি জানতাম না আমার একটা ধাক্কাতে ভাবি বটিতে পড়ে মারা যাবে। ওসব কিছু ইচ্ছু করেই করেছেন আপনি। যেখানে নিজের বাপের কথার দাম ছিল না, সেটা আমার মা, সে তো পরের ঘরের সন্তান। নিজের রাগ নিজের বাপের উপরে না দেখে আমার আব্বারা মায়ের উপর ঝেড়েছেন। সত্যি বাবা হৃদয়, আমি ইচ্ছে করে করি নাই। এখানে সবাই আছে, সবাইকে জিজ্ঞাসা করো ভাবির সাথে কিরকম সম্পর্ক ছিল আমার, আর সেই আমি কিনা ভাবিকে মারতে যাব। যদি মনে করো আমি দোষী, তাহলে সাজা আমাকে দাও। আমার মেয়েকে কেন দিতে চাও? সাজা তো ঠিক এভাবেই পেতে হবে। দোষ করলো আপনার বাপ, মরলো আমার মা। দোষ করেছেন আপনি, সাজা পাবে আপনার মেয়ে। হৃদয়, এসব কি বলো তুমি? আমার আম্মু কখনোই ইচ্ছে করে কাউকে মারতে পারে না। আমার আম্মু ডাক্তারি করে, মানুষের জীবন বাঁচায়, আমাদেরকে সময় না দিয়ে রোগীকে দেয়। সেই আমার আম্মু কাউকে ইচ্ছে করে মারতে পারে না। ওরে ডাক্তারের মেয়েরে, তোর মাকে জিজ্ঞেস কর তার এই ডাক্তার হবার পিছনে অবদান কার। তোর মাকে জিজ্ঞেস কর তোর মাকে ডাক্তার বানাতে গিয়ে কার কি হয়েছিল। বাবা হৃদয়, আমি জানি সব বড় ভাইজান আর মা করেছিল। আব্বা ইচ্ছে ছিল ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করি। তা এখন কার সেবা করতেছেন আপনি? মানলাম ভালোবেসে বিয়ে করেছেন, মানলাম স্বামীর হাত ধরে চলে গেলেন। একটা বারো কি কারো খোঁজখবর নিতে চেয়েছেন? একটা বারো কি মনে জাগে নাই বাবা সমতুল্য বড় ভাইয়ের আদর ভালোবাসার কথা? সব সময় মনে পড়তো, কিন্তু ভয়ে আসে নাই বাবা হৃদয়। যদি বড় ভাই রাগ করে আবারও বাড়ি থেকে বের করে দেয়? যে বড় ভাই হাজারো ভুল করলেও কোনো কিচ্ছু বলতো না, সে বড় ভাই রাগ করে তাড়িয়ে দেবে, এটা ভাবলেন কি করে? আমি সত্যিই লজ্জিত, আমি সত্যিই বড় অন্যায় করেছি। তবুও তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও। অনেক বছর পর বড় আপাকে দেখলাম। বাবা হৃদয়, আমরা সবাই বড় আপার হয়ে ক্ষমা চাচ্ছি। দয়া করে বড় আপাকে ক্ষমা করে দাও। গ্লাসের মদ শেষ, সিগারেটটাও শেষ, তাই কাজের মেয়েটাকে ইশারা করে নিয়ে আসতে বললাম আমি। আমার কথা মতো কাজের মেয়েটা সব নিয়ে আসলো। এবার আর মদ গ্লাসে না ঢেলে পুরো বোতল মুখে ঢুকে দিলাম। আপনারা কি দোষী নন নাকি মেজো ফুপু? আপনারা তো বড় ফুপুর থেকেও নিকৃষ্ট। সব কিছু কি ভুলে গেছেন নাকি তুলে ধরবো? দোষ তো করেছি, কিন্তু শিক্ষাটা বড় আপার কাছ থেকে পেয়েছি। যখন দেখেছি বড় আপা কোনো হলো না, কেউ কিছু বলল না, তখন আমরাও নিজের মতো করে। যান, আপনাদের সবাইকে ক্ষমা করে দেবো আমি। শুধুমাত্র একটা জিনিস আমাকে দিতে হবে। বলো কি চাই তোমার বাবা? সব কিছু করতে পারবো। আমার মাকে ফিরে দেন। এখানে যারা আছে সবাই তো মায়ের বুকের দুধ পান করেছে, মায়ের ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, মায়ের যত্ন সেবা সব কিছু পেয়েছেন। তাই আমার মাকে ফিরে দেন, তাহলে আপনার সবাইকে ক্ষমা করে দেবো। আপনাদেরকে আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা দিয়ে দেবো। সেটা কি সম্ভব? বাবা হৃদয়, এটা কিভাবে দিতে পারি আমরা? এখন তার ভাবি বেঁচে নেই। আচ্ছা, তাহলে আমার আব্বার জীবনের সুখ ফিরে দেন, যার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খেয়েছেন। কারোর মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না, সবাই শুধু কেঁদেই চলেছে। কী বা উত্তর দেবে? আমি একের পর এক সিগারেট টেনেই যাচ্ছি। আদ্রিয়া, রবি খুব অবাক হলো। একটা মানুষ কত কিছুর অভাব জীবনে পেয়েছে, আর তার সাথে সবাই কীরকম ব্যবহারটা না করেছে। কাজের মেয়েরা তো সেইভাবে কান্না করতেছে। এত সম্পদ থেকে লাভ কি? আসল সমুদ্রের ভাগ, ভালোবাসা কোনোটাই তো জীবনে পায় নাই।
অন্যায় যখন আমি করেছি তখন না হয় সাজা আমাকেই দাও বাবা হৃদয়। তাহলে আমার মেয়ে কেন সাজা পাবে? আপনার মতো যে আপনার মেয়ে ভবিষ্যতে এরকম হবে না তার গ্যারান্টি আছে? মেয়েটা তো আপনার মতো খুনির গর্ভ থেকে হয়েছে। হৃদয়, এতদিনে এই চিনলে আমাকে? এতদিনে কি কোনো খারাপ ব্যবহার, কথা, চলাফেরা কোনো কিছু দেখেছো? আগে কিন্তু আমি সাদাসিধে নৈতিকতার মানুষ ছিলাম, এখন দেখো কতটা চালাক, রাগী, বদমেজাজি হয়েছি, আবার নেশাও করি। ঠিক এখন তুমি ভালো আছো, পরে যদি এরকম না থাকো তখন? আমার মেয়েকে ওই রকম শিক্ষা আমি দেই নাই হৃদয়। আমার দাদাও তার সন্তানকে এরকম শিক্ষা দেয় নাই, তাহলে তাদের সন্তানগুলোকে আরও এরকম হয়েছে? সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকে দেখতেছে। তাছাড়া তো মাথা নিচু করে ফেলেছে। কি হলো, চুপ কেন? উত্তর নাই কারো কাছে? কথা সেটাই নয় হৃদয়, আমার মেয়ের সাথে আব্বা ছোটবেলায় তোমাদের দুজনের বিয়ে দিয়েছে, তাই সংসার করতে হলে আমার মেয়ের সাথেই করতে হবে। তোর মেয়ে মানে কি বলছিস তুই? আব্বা আমার মেয়ে রুবির সাথে হৃদয়ের ছোটবেলায় বিয়ে দিয়েছিল। প্রাপ্ত বয়স হওয়ার পর আমরা আবারও বিয়ে দিয়েছি। তাহলে তোর মেয়ের সাথে হৃদয়ের বিয়ে হয়েছিল, যে কিনা সম্পত্তির লোভে এত নোংরা ঘটনা ঘটিয়েছিল? তোর মতো খুনি তো আর নয়, কারো তো জীবন নেই নাই আমি। এখন সব দোষ আমার, আর তুই সাধু। দেখ আপা, কে দোষী আর কে নির্দোষ সেটা তো সবাই জানে। তাই তুই তোর মেয়েকে নিয়ে চলে যা। আমার মেয়ের সংসারে তোর মেয়েকে কেন রাখবি? হৃদয় আমারও ভাতিজা হয়, দোষ করলে হৃদয়ের কাছে আমি করেছি। আর হ্যাঁ, তুই তোর মেয়ে আর তোর স্বামী যা যা করেছিস সব শুনেছি আমি। আমার মেয়ে তো হৃদয়কে সঙ্গ দিয়েছিল, হৃদয় নিজেই আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। তোরা যে আঘাত করেছিস সেই আঘাত আমার মেয়ে দূর করেছে, সব সময় ছায়ার মতো হৃদয়ের পাশে ছিল। ওই রকম বউ শাশুড়ির সাথে সবার ঝামেলা হয়, তার মানে এই নয় যে তুই তোর মেয়েকে আমার জামাইয়ের পিছনে লেলিয়ে দিবি। মুখ সামলে কথা বল শাহেদা, বেয়াদবের মতো কথা বলিস কেন তুই? আমার মেয়ে বা আমি জানতাম না হৃদয় আমাদের বড় ভাইয়ের সন্তান। বাহ বড় আপা, বাহ। মেজো আপা, তোরা সুন্দর নাটক জানিস। তোদের দুজনের সাজা আমরা বাকি দুই ভাই এক বোন ভোগ করতেছি। তোরা করলি অন্যায়, তোরা করলি ভুল, আর মাঝখান থেকে দোষী হলাম আমরা তিনজন। আপা, তাদের দুজনকে শাস্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আব্বা, মা, বড় ভাই তাদের দুজনকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তারা দুজন কি করলো? তোরা দুজন কি করলি? প্রেম করে বিয়ে করলি, মাঝখান থেকে ভাবি মারা গেল। হৃদয়ের মা বোন হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমাদের সবাইকে পরিবার থেকে আলাদা করলো। নিজের বাপ ভাই মারা গেল, জানাজায় আসতে পারলাম না, শেষবারের মতো দেখতেও পারলাম না। এখন নাটক শুরু করছিস তোরা দুজন, তাই না? এসব তোরা কি বলতেছিস? আমরা দুজন কেন নাটক করতে যাব? তোমরাও তো আমাদের ভাই বোন। আর ভাই বোন কি রেখেছিস তোরা? এখন যখন একটু সুখে আছি, এখানে তোরা দুজন আমাদের ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিয়ে নাটক করতেছিস। বুঝিস না ভাইজান, এরা করবে দোষ, মাঝখান থেকে দোষী আমরাও হব। তোরা ঝগড়া করবি, দোষ করবি, ঘুরে ফিরে বাড়ি থেকে আমাদের বের হতে হবে। বাহ, কি সুন্দর খেলা জমে গেছে। কে দোষী কে দোষী না, কে ভালো কে খারাপ সেটা নিজেরাই বের করতেছেন। এমন ড্রামা দেখতে ভালোই লাগতেছে আমার। তাহলে তোরা বল এখন কি করব? দুজনেই তো মেয়ের বিয়ে দিয়েছি একজনের সাথে। সেটা সিদ্ধান্ত না হয় হৃদয় নিবে। বলো হৃদয়, তুমি কাকে চাও? দুজনের একজনকেও চাই না আমি। হৃদয়, এতদিন তোমার এখানে কাজের মেয়ের মতো ছিলাম, যা বলেছো তাই করেছি। তোমাকে পাবার জন্য সব ছেড়েছি আমি, যেই সব কাজ পারতাম না সব করেছি। নিজের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, পা ধরেছি। যখন রুবি তোমার সাথে অন্যায় করলো তখন তোমার পাশে কেউ ছিল না, তখন তো আমি পাশে ছিলাম তোমার। সব ঠিক আছে, দুজনেই ভালো, কিন্তু তোমাদের দুজনের মায়েরা ভালো না, সুতরাং আমি দুজনে একজনকেও চাই না। রুবি যদি থাকতে পারে তাহলে আদ্রিয়া কেন পারবে না? আমি তো আর এদের মতো বাপের সম্পত্তিও ভাগ নেই নাই। আপনার ভাগের জমি আমার বাপ রেখে দিয়েছে, আপনি সেগুলো নিতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার মেয়েও আমার বাড়িতে কাজের বেডের মতো থাকতে পারে তো থাকুক। আমি অবশ্যই থাকবো, এটা আমার স্বামীর বাড়ি।
ঠিক আছে, তাহলে থাকো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কাজ করলে ভাত পাবে, না করলে পাবে না। আমি যেহেতু বাড়ির মালিক, সেহেতু তোমরা দুজন সাহেব বলবে আমাকে। দুলাভাই এভাবে কি তাহলে একা একা জীবন পার করবে? এত সায় সম্পত্তি তাহলে কে ভোগ করবে? ইসলাম তো ছেলেদেরকে 4 বিয়ের অনুমতি দিয়েছে, সেহেতু এখনও আমার 2 বিয়ে বাকি আছে। যদি মনের মতো ভালো গুণবতী রমণী পাই তাহলে আবারও বিয়ে করব, দেখে ঘটক লাগাই কোনো মেয়ে পাই কি না। আমি বেঁচে থাকতে আর কোনো মেয়ের সাথে তোমার বিয়ে হতে দিব না। যদি কোনো তৃতীয় মেয়ে আসে তাহলে তার গলা টিপে মেরে ফেলবো। আমিও কোনো তৃতীয় মেয়েকে এ বাড়িতে জায়গা দিব না। আমিও তাকে চুলের মুঠি ধরে বের করে দিব। আর একবার বল দেখি, কে কি করবি? চেয়ার থেকে উঠে গিয়ে আগে রুবিকে ধরে কয়েকটা থাপড় মারলাম। আদ্রিয়া রুবির মার খাওয়া দেখে দৌড়ে ঘরে গিয়ে লুকালো। এবার সবাইকে কাজ করতে বললাম। বড় ফুপু আর ফুফা সবাইকে নিয়ে তার ছেলেরা করা আমার জমিতে যে কোম্পানি আছে সেখানে গেল, মানে সব ভাই বোনকে নিয়ে গেল। বাড়িতে চাইলাম কিন্তু দিলাম না, কারণ এত বছর পর সবাই এক হলো, একটু সুখ দুঃখের কথা না হয় বলুক। তারা সবাই যাবার পর আমি একটু বের হলাম। আদ্রিয়া রুবি দুজনেই কাজ করতে লাগলো। কাজের মেয়েটাকে বলেছি যখনই তাদের কাজ শেষ হবে তখনই তাদেরকে নতুন কাজ করতে দেবে। আমি বিকালের দিকে বাড়িতে ফেরা মাত্র দুজনে আমার সামনে এসে দাঁড়ালো। দুজনের মুখে হাসি, কিন্তু ওদের হাসি আমার সহ্য হচ্ছে না। এই তোদের দুজনের কাজ নেই, আমার সামনে কেন আসলি তোরা দুজন? সকালে না খেয়ে গিয়েছো, ফ্রেশ হও নাই, তাই তোমার জন্য গরম পানি করেছি। যাও গোসল করো। যখন শুনলাম তুমি খাও নাই তখন তোমার পছন্দের খাবার রান্না করে শুরু করেছি। ফ্রেশ হয়ে আসো, তোমাকে খেতে দেই। তোদের দুজনের তো সাহস কম না, আমাকে তুমি করে বলিস? আর তোদেরকে আমার চিন্তা করতে কে বলেছে? তুমি স্বামী হও, তোমার চিন্তা করবো না তো কার চিন্তা করব আমি? ইস, একাই বুঝি তার স্বামী হয়, আমারও স্বামী হয়, চিন্তা আমারও হয় তোমার জন্য। বুঝে গেছি দুজনের মাঝে কি চলতেছে, তাই কাজের মেয়েটাকে আমার কাছে রাখলাম। আমার গোসল খাওয়া হওয়ার আগে যেন এদের দুজনকে দেখি সব ভুট্টা বস্তায় ভরেছে। আমায় কোনো কথাই শুনেন না এরারা। দুপুরে কি খেয়েছে? তোমার সাথে খাবো বলেই খাই নেই। যদি কাজ না করে এখন, তাহলে এখন রাত পর্যন্ত দুজনের খাওয়া বন্ধ। আমি গোসল করতে গেলাম, নিজের মতো করে পানি চেপে গোসল করলাম। কাজে মেয়েটা যা রান্না করেছে তাই খেলাম আমি। খাওয়া শেষ করে সে দেখি দুজনেই ভুট্টা বস্তায় ভরা শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে দুজনের শরীর খুব ক্লান্ত, তাই কাজের মেয়েটাকে বলে দুজনকে খাবার দিতে বললাম। দুজনে খাওয়া শেষ করে আবারও কাজ করা শুরু করে দিল, কিন্তু হঠাৎ তাদের যে কি হলো। আমি সেই তখন থেকে দেখতেছি তোর হাত চলে না। আমি এতগুলো বস্তায় ভুট্টা বললাম আর তুই কি করতেছিস? তোকে দেখেছি তুই কি করেছিস, তখন থেকে একটু একটু করে ভরতেছিস আর আমাকে জ্ঞান দিস। দুজনে কথা না বলে কাজ কর, আর একবার যদি দেখছি দুজন ঝগড়া করেছিস তাহলে খবর খুব খারাপ আছে। আমাকে কেন রাগ দেখাও আর একজনকে কাজ করে না? তোকে বলেছে কাজ করি না? নিজের স্বামীর কাজ কি বউ করে না? তোদের কপালে এবার সত্যি দুঃখ আছে। আমার রাগ দেখে দুজনেই ভয়ে কাজ শুরু করেছে, আর কোনো কথা বলে নাই। ওদের দুজনকে দিয়ে সব ভুট্টার বস্তা ঘরে নিয়ে রেখেছি। রাতে নিজের ঘরে শুয়ে আছি। এখন কি তৃতীয় কাউকে নিয়ে আসবো নাকি আনবো না, মাথায় কোনো ঢুকতেছে না। তাই বাধ্য হয়ে মদ সিগারেট খাওয়া শুরু করলাম। শালার মদ মাত্র একটু গিলেছি, সিগারেট টানবো আমার সময় আদ্রিয়া রুবি এসে দুজনেই দুটো জিনিস কিনে নিল। তোমাকে না মানা করেছি, এসব খাওয়ার শরীরের জন্য মোটেও ভালো না। তোমাকে আর কতবার বানাবো আমি? তুমি কেন বারবার এইসব খাও শুনি? আজকে সবার সামনে ওভাবে এগুলো না খেলে কি হতো না? শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের সামনে লুঙ্গি উঠিয়ে চেয়ারে বসে এইসব ছাইপাস গিললে তুমি, তারা কি মনে করবে? না, এদেরকে আর বিশ্রাম দেওয়া ঠিক হবে না, এই দুটো আমার শান্তি খেয়ে নেবে। তাই কাজের মেয়েটাকে ডাক দিলাম। সাথে সাথে আমার ঘরের ভেতরে আসলো। চাউল তো মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? কালকে দুপুর পর্যন্ত সবার হতে পারে দুলাভাই। তাহলে শোন, ধানের ঘর থেকে 10টা ধানের বস্তা বের করে পানিতে ভিজে রাখো, আর রাত 3টার সময় ধান সিদ্ধ করতে হবে। সকালে রোদে শুকিয়ে সন্ধ্যার সময় ধান ভাঙতে হবে। দুলাভাই আমি একাই তো এত সব পারবো না। কে বলেছে তুমি করবে? তুমি শুধু এদের দুজনকে দেখে দেবে, বাকি সব কিছু এরা দুজন করবে। আমি এসব জীবনেও করি নাই, আর অত গভীর রাতে উঠে সিদ্ধ করা সম্ভব নয়। আমিও পারবো না, এত রাতে কেউ এইসব করে নাকি?
আমাদের গ্রামের সবাই তাই করে। এবার দুজন যা গিয়ে শুরু করে দে কাজ। কাজী মেয়েটা দুজনের দু হাত ধরে নিয়ে গেল। আমি দুজনের হাত থেকে সিগারেট আর মদের বোতল নিয়ে নিলাম। দুজনে বস্তা থেকে ধান বের করে বড় একটা পাত্রে ভিজিয়ে রাখলো। কাজী মেয়েটা দুজনকে ঘুমাতে যেতে বললো। রাত 3টে হলে ডাক দেবে তাদের। আমি তো রাতে কখন ঘুমাই নিজেও জানি না। সকালে উঠে দেখি বড় উঠানে ধান শুকাচ্ছে দুজনে। এভাবে তাদেরকে নিয়ে কাজ করে নিতেছি আমি। একজনকে ডাক দিলে দুজনে আমার কাছে আসে আর দুজনে আমাকে পিঠ দেখায়। এটাই সুযোগ দুজনকে শিক্ষা দেওয়ার আর দুজনের মন মানসিকতা পরীক্ষা করা। দুজনে এখন কাজ একসাথেই করে, যা বলি তাই শোনে। আমি এবার নতুন একটা বউ নিয়ে বাড়িতে আসলাম। তার নাম হলো পাখি। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু মেজাজ 10 ছেলের মতো। আমার সাথে কনের সাজে নতুন একজনকে দেখে দুজনে আমার সামনে আসলো। এটা তুমি কাকে নিয়ে এসেছো? এই মেয়েটাকে আর তোমার সাথে বা কেন? এটা হলো আমার নতুন বউ। তোদের দুজনকে তো আমি ডিভোর্স দেবো, ডিভোর্সের কাগজ তৈরি করতে বলে এসেছি আমি। এই মেয়ে, তুই জানিস না এর আগের 2টো বউ আছে? তাহলে কেমন করে তুই একে বিয়ে করতে পারলি? ওই আমি দারোগার মেয়ে, দুজনে কথাবার্তা ঠিক মতো বলবি, না হলে খবর খুব খারাপ হবে। সব জেনে শুনে বিয়ে করেছি আমি, বুঝলি? তোর তো সাহস কম না, আমাদের 2জনকে তুই তুকারি করে বলিস? আমরা ঘরে 2টো বউ থাকতো, তুই কেমন করে পারলে আর একটা বিয়ে করতে? আমরা বেঁচে থাকতে এই মেয়েকে বাড়ির ভিতরে ঢুকতে দিব না। দেখি আমার স্বামীর বাড়িতে আমাকে কে ঢুকতে না দেয়। আরে ওরা হলো কাজের বেটি, ওদের কথায় কান দিও না তুমি। আমি যখন পাখিকে নিয়ে এগিয়ে যাব ঘরের দিকে, তখন আদ্রিয়া রুবি দুজনেই পাখিকে ধরলো। এরা দুজন তো জানে না পাখি কি জিনিস, তাই আমি ওদের থেকে সরে একটু দূরে আসলাম। পাখি এবার দুজনের 2 হাত ধরে সিটকে দূরে ফেলে দিল। পাখি আমার হাত ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই মেয়ে দরজা খোল, না হলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। এই বেয়াদব মেয়ে, কথা কি তোর কানে যায় না নাকি? কি হলো, দরজা খোল তুই। পাখি আমাকে বিছানায় রেখে দরজা খুলে তাদের সামনে দাঁড়ালো। রুবি আর আদ্রিয়া পাখিকে কোনো বলতে যাবে, তার আগেই পাখি, এখন দুজন বাসর করবো আমরা, তোমরা দুজন এখানে বসে বসে পাহারা দাও, যেন কেউ বিরক্ত না করে। ঠাস করে দরজা দুজনের মুখের উপর বন্ধ করে দিল পাখি। দুজনে একসাথে দরজা ধাক্কা দিতে লাগলো। পাখি আর আমি চুমুগুলো জোরে শব্দ করে দিতে থাকলাম, যাতে দুজনেই শুনতে পায়। হৃদয়, দরজা খোলো বলতেছি। তোমার যত আদর ভালোবাসা দেওয়ার ইচ্ছে আমাকে দাও। আমি তো এখনো বেঁচে আছি, এই জন্যে কি তোমাকে এরকম স্মার্ট বানিয়েছি? যদি বিয়ে করার ইচ্ছে ছিল, বাসর করার ইচ্ছে ছিল, তাহলে কেন বাহিরের এসব করলে না? চোখের সামনে যে এইসব সহ্য হচ্ছে না। হৃদয় প্লিজ শোনো কথা, এসব ভালো লাগতেছে না। আমাদের দুজনের সাথে এরকম করতে পারো না তুমি। ওদের দুজনের কথা না শুনে আমরা দুজন আমাদের কাজ চালিয়ে যেতে লাগলাম। এক পর্যায়ে দুজনের দরজার ধাক্কা দেওয়া থামলো, কিন্তু দুজনেই সেখানে বসে কান্না করতেছে। তাদের কান্না শুনে মায়া হচ্ছে না আমার। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি দুজনের দরজার সামনে জড়সড় হয়ে শুয়ে আছে। দরজা খোলার শব্দ শুনে দুজনে উঠলো। এরকমটা করতে পারলে আমাদের সাথে তুমি? তোমার যদি এতই বাসর করার ইচ্ছে, আমাদের যে কোনো একজনকে বলতে। তোমার বাড়িতে কি এই জন্য এতগুলো দিন পড়ে আছি? এইরকম দিন দেখার জন্য কি আমাদের দুজনকে তুমি রেখেছিলে? তোমার কোন কথাটা শুনি নাই, কোন কাজটা করি নাই? সেটা তোমাদের কি বললো বুঝলি? সর এবার সামনে থেকে। আমার পিছনে পিছনে পাখিও বের হলো, হাতে সাবান, ক্যাশ, কাপড়, তোয়ালে নিয়েছে আর মাথার চুল বাঁধতেছে। দুজনে দেখে ভেংসি কাটলো পাখি। দুজনে আমাদের দুজনকে করুণভাবে দেখতেছে। ওদের দুজনের চোখ বড়তেছে, সারা রাত কেঁদেছে। দুজনের চোখ ফুলে গেছে। আমি আর পাখি গোসল করে এসে খেতে বসলাম। আমি পাখিকে খাইয়ে দিতেছি, তাদেরকে দুজনেই কাঁদতেছে। এসব সহ্য করতে না পেরে দুজনেই দুজনের ঘরে চলে গেল। বিকেলের দিকে বড় ফুপু আর মেজো ফুপু বাড়িতে আসলো, এসে আমাকে ডাকলো তারা। হৃদয়ের ঘরে 2টো বউ থাকা সত্ত্বেও কেমন করে পারলে আর একটা বিয়ে করতে? আদ্রিয়া আর রুবির কি অপরাধ ছিল সেটার উত্তর দাও। দোষ আপনারা করছেন, সাজা ভোগ আর দুজন করতেছে, আর আপনাদের দুজনের মেয়েকে আমি বউ হিসেবে মানি না। এটাই তাহলে শেষ কথা তোমার? হ্যাঁ, এটাই শেষ কথা আমার। এরকম কাজ করাই ঠিক করো নাই। এতবার ক্ষমা চাওয়ার পরও তুমি এসব না করলেও পারতে। আপনারা যে এত বছর যা যা করছেন সব কিছু বুঝি ঠিক ছিল, তাই না? তুমি কি মনে করেছো আমরা ভুলছিলাম? হ্যাঁ, ঠিক তাই। রুবি, আদ্রিয়া চলে আসো, আর এখানে থাকতে হবে না তোমাদের। আপা ঠিক কথাই বলেছে। এই বাড়িতে কাজের মানুষের মতো কাজ করার পরও
আমাদের হৃদয়ের হৃদয় গলে না। বড় খালা, মাম্মি, তোমরা চলে যাও, আমি যাব না। এটা আমার স্বামীর বাড়ি, মৃত্যু ছাড়া এই বাড়ি থেকে বের হব না। যতই কষ্ট হোক, যতই কাজ করা লাগুক, তবুও যাব না। তাছাড়া আমি নিজেই আমার স্বামীকে হারিয়েছি নিজের সামান্য সুখের জন্য। মেজ খালা আম্মু, তোমার দুজনেই চলে যাও। আমি না সারা জীবন আমার মায়ের সাজা ভোগ করব। আমার স্বামী তো তার জীবনে মায়ের ভালোবাসা পায় নাই, তার জীবনে ভালো কাউকে পাশে পায় নাই। আমরা দুজনে না হয় আমাদের স্বামীর পাশে থাকবো। সব দোষ আমার কারণেই আজকে সবাইকে এরকম দিন দেখতে হচ্ছে। আম্মু বাদ দাও ওসব। তুমি যদি সুখের জীবন ছেড়ে আব্বুর সাথে জীবন পার করতে পারো, তাহলে আমরা কেন পারবো না? বড় ফুপু চলে গেল, মেজো ফুপু চলে গেল তার বাড়িতে। মেজো ফুপু ফুপা এখানেই থাকে, কিন্তু তারা আমার বাড়িতে নয়, খেতে কাজ করে। বাকি চাচা চাচি ফুপু ফুপা তারাও কাজ করে। সবাই বুঝে গেছে আমার আব্বা তাদের সুখের জন্য কত কষ্ট করেছে, তাই তো তারা প্রতিদিন আমাদের পারিবারিক কবরে গিয়ে জিয়ারত করে আর কান্না করে সবার কাছে ক্ষমা চায়। আমি পাখিকে নিয়ে তাদের দুজনের সামনে ঘুরি, দুষ্টুমি করি। এসব দেখতে না পেরে দুজনেই ঘরে চলে যায়। পাখি, কাজটা কি ঠিক করতেছো তুমি? আমি আবার কি করলাম? পুরা বাড়ি ভর্তি কাজের মানুষ, তাদের সামনে তোমাদের দুজনের এইসব ফষ্টি নষ্টি করা কি ঠিক হচ্ছে? আসলে আমার উনি না খুব রোম্যান্টিক, তাই যতই বাধা করি না কেন শোনে না। কেন, ঘর তো আছে, ঘরের ভিতরে এসব করো, পার্কে যাও, বাড়ির ভিতরে, তাই বলে? স্বামীর বাড়ি এটা, আমার স্বামীর যা মন চাইবে তাই করবে। তাতে আপনাদের সমস্যা কোথায় শুনি? আমাদের সমস্যা হবে কেন? কিন্তু সমাজের লোক কি বলবে? আমি কি সমাজের লোকের খাই নাকি পড়ি? আপনারা দুজন যদি সত্যি সত্যি ভালোবাসা আদর দিতে পারেন, তাহলে কি আমাকে বিয়ে করতো? আদ্রিয়া, চলে আয়, এর সাথে কথা বলে কোনো লাভ নেই আমাদের। আপনাদেরকে আমার কাছে কে আসতে বলেছে? যান গিয়ে কাজ করেন, কতগুলো কাজ পড়ে আছে। আদ্রি আর রুবি পাখির কাছ থেকে চলে গেল, নিজেরা নিজের মতো করে কথা বলতেছে আর কাঁদতেছে। ঠিক এমন সময় আমি বাড়িতে আসলাম, পাখি আমার কাছে আসলো। আমার নতুন মোটো কি আমাকে কোনো কিছু বলবে নাকি? আসলে একটু মার্কেটে যেতাম, অনেক কিছু কেনাকাটা করা ছিল। আমার বউ বলেছে আর আমি শুনবো না? যাও গিয়ে সুন্দর করে তৈরি হয়ে এসো, বাইকে করে যাবো, দুজনে ঘুরবো, খাবো, মার্কেট করব। তোমার একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। পাখি ঘরে গেল একটু সেজে বের হওয়ার জন্য। আদি আর রুবি দুজনে আমার দেখে করুণ চোখে তাকে রইল, দুজনের চোখের কোণে পানি। এত কষ্ট, এত কাজ, গায়ে হাত তুললাম, তবুও দুজনে রয়ে গেল। আমি কি এদের দুজনের সাথে একটু বেশি করে ফেললাম নাকি? পাখি বের হলে তাকে বাইকে তুলে দুজনে মার্কেট করার জন্য বের হলাম। আমি আর পাখি যখন বাড়ি থেকে বের হলাম, আদ্রি আর রুবি দুজনেই বাড়ির মেন গেটে এসে আমাদের দুজনের দাওয়াত দেখতেছে। আমি পাখিকে নিয়ে যাওয়ার পর আদ্রি রুবিকে জোরে ধরে কান্না করতে থাকলো। আদ্রির কান্না করা দেখে রুবিও কান্না করতেছে। দুজনে ভেবে পাচ্ছে না আমি এরকম কাজ করব। দুজনে একসাথে আবারও বাড়ির ভিতরে এসে বারান্দায় বসলো। সব দোষ আমার। কেন যে আমি হৃদয়কে এমন করে গড়ে দিলাম? যদি হৃদয়কে আগের মতোই রাখতাম, তাহলে হৃদয় এরকম কাজ কোনোদিনও করতে পারতো না। দোষ তো সব আমার। আমি যদি তখন বুঝতাম, তাহলে আজকে এইরকম কষ্ট করতে হতো না, আজকে এইরকম দিন দেখতে হতো না আমাকে। কিন্তু হৃদয় তো এরকম ছিল না। আমি তো হৃদয়ের সাথে কোনো অন্যায় করি নেই, তারপরও কেন হৃদয় এরকম কাজ করতেছে আমার সাথে? তোমাকে তো একটা কথা বলা হয় নাই, হৃদয়ের সাথে আমার তো শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। এই জীবনে আমি আর কী বা করতে পারি? হৃদয় আমাকে বলেছিল এইসব কথা, সব জানি আমি। এমন সময় ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো কাজের মেয়েটা। রুবির খুব রাগ হচ্ছে, কিন্তু কোনো বলতেও পারতেছে না। দুলাভাই কি এমনি এরকম হয়েছে? এসব করতে বাধ্য আপনারা দুজনেই তো করেছেন। কি বলতে চাও তুমি? দুজনের একজনও কি হৃদয় দুলাভাইয়ের কোনো খবর রেখেছেন? একজনও কি জানতে চেয়েছেন হৃদয় দুলাভাই কি চায়, কেমন আছে? না, বলি নাই, তাই বলে কি এইসব করবে? কেমন বউ, আপনারা দুজন নিজের স্বামীর খেয়াল রাখতে পারেন না? দুলাভাই একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের দুজনের কাছে কেমন পাগলের মতন ছুটে গিয়েছিল। আপনারা দুজন কি ভালোবাসা দিতে পারতেন না? সেই সুযোগটাই তো দেয় নাই হৃদয়। সুযোগ দিতে হয় না, করে নিতে হয়।
মানলাম সব দোষ আমাদের, আমরা হৃদয়কে ভালোবাসা দিতে পারি নাই, তাই বলে সে আরেকটা বিয়ে করবে? আমাদের সামনে নতুন বউয়ের সাথে এসব করবে? কেমন বউ দুজন আপনারা, হ্যাঁ? এখন পর্যন্ত হৃদয় দুলাভাইকে চিনলেন না। আসলে আপনাদের মন থেকে সত্যিকারের ভালোবাসায় হৃদয় দুলাভাইকে দেন নাই। আর কোনো কিছু না বলে কাজের মেয়েটা চলে গেল। দুজনে একজনও কাজের মেয়েটার কথার মানে বুঝলো না। আমি পাখিকে নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢুকলাম। দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। পাখি সবগুলো শপিং ব্যাগ নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। শুধু পাখি তোমার বউ নাকি? আমরাও তো তোমার বউ। শুধু কি পাখিকে মার্কেট করে দিবে, আমাদেরকে দিবে না? তোদের দুজনের জন্য নিয়ে এসেছি, পাখি নিজেই তোমাদের দুজনকে দেবে। ও পাখি দিবে? পাখিকে সাথে করে মার্কেট করা যায় আর আমাদের দুজনকে নিয়ে যাওয়া যায় না? আমি আর কোনো কথা বললাম না, কারণ কথা বলতেও ইচ্ছে করতেছে না। শরীরটা কেমন জানি এনার্জি পাচ্ছে না, তাই ঘরে গিয়ে মদ গিলতে থাকলাম। আমি এভাবে সময় পার হচ্ছে। সব সময় নেশা করি আমি। এখন আর আদ্রিয়া বা রুবিকে কোনো কিচ্ছু বলি না, রুবির গায়ে হাতও তুলি না। ইদানিং খুব মাথাটা ধরে, পেটের দুই দিকে খুব ব্যথা করে, শরীরটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কোনো কাজ করতেও ভালো লাগে না আমার এখন। সব সময় বসে শুয়ে থাকতে মন চায়। সেদিন পাখি বাড়িতে ছিল না, সেই সুযোগে আদ্রিয়া রুবি দুজনে আমার ঘরে আসলো। আজকে তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি আসলে কাকে চাও? হ্যাঁ রুবি ঠিক কথাই বলেছে, এভাবে তো আর জীবন চলে না। আমরাও মেয়ে মানুষ, আমাদেরও চাহিদা আছে, ইচ্ছে আছে, শখ আছে। আমার সাথে সব করে এখন আমাকে দূরে ঠেলে দিয়ে পাখির সাথে এসব করতেছ? তোমার জন্য কি কি করি নেই আমি, তারপরও কেন তুমি এমন করলে? তোমার বাড়িতে কাজের মেয়ের মতো আছি, সব কাজ করি, তারপরও কেন আমাদের উপর তোমার বিশ্বাস হয় না? তোমাকে কি ভালোবাসা অপরাধ ছিল আমার? দোষ করলো আমার আম্মু, সাজা দিতেছ আমাকে? আর কত সাজা দিলে তোমার মনের জ্বালা মিটবে? তার চেয়ে বড় আমাদের দুজনকে মেরে ফেলো, তাহলে তোমার বাবা মা মারা যাওয়ার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এভাবে আর চুপ থেকো না হৃদয়, কিছু তো বলো আমাদেরকে। আমরাও তো নারী, আমরা কি তোমার মতো পুরুষ মানুষ যেসব আঘাত অপমান সহ্য করে যাব? হৃদয়, কি হলো? উত্তর দাও আমাদের কথার। দেখো হৃদয়, যদি মনে করো আমরা তোমার জীবনে থাকলে তোমার ক্ষতি হবে, তাহলে বলো, চলে যাই। এভাবে কি সংসার চলে নাকি? এটাকে সংসার বলে? তারা দুজন কথা বলেই যাচ্ছে, কিন্তু আমি তাদের কোনো কথার উত্তর দিতে পারতেছি না। আমার কেন জানি দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ধবাস করে বিছানায় পড়ে গেলাম আমি। তারপর আর মনে নাই। আমি যখন পড়ে গেলাম বিছানায়, তখন রুবি আর আদ্রিয়ার কথা বলা থামালো, আর দুজনে অনেকটা ভয় পেয়ে গেল। দুজনে এগিয়ে গিয়ে আমাকে ডাকতে লাগলো। হৃদয়, কি হলো? হঠাৎ তোমার কথা বলতেছো না কেন তুমি? হ্যাঁ হৃদয়, কথা বলো, কি হলো, কথা বলো। রুবি, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, হঠাৎ কি হলো আর কথা বলতেছে না কেন? বাড়ির সবাইকে ডাক দাও, মামা মামি খালা খালু বাবা মা সবাইকে ডাকো। আদ্রিয়া ঘর থেকে বের হয়ে এক এক করে সবাইকে ডাকলো। সবাই ঘরে এসেছে, কারো মাথায় কোনো কিছু ঢুকতেছে না। সবাই আমাকে ডাকতেছে, কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। তাই বাধ্য হয়ে আদ্রিয়া ওর মাকে ফোন করলো। কি বললো তোমার আম্মু? হৃদয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলো। তোমার আম্মু যেখানে চাকরি করে সেখানে। আম্মু তো সেটাই বললো। তাহলে আর দেরি করে লাভ নেই, অ্যাম্বুলেন্সকে ফোন করো। মামা, আমাদের কোম্পানির গাড়ি আসতেছে। আমাকে গাড়িতে তুলে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যেখানে চাকরি করে আদ্রিয়ার মা। আমার কয়েকটা টেস্ট করলো মিনার আপু। রিপোর্ট পেতে 12 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই সবাইকে চলে যেতে বললো আর পরের দিন আসতে বললো। রুবি আর আদ্রিয়া যেতে চাচ্ছিল না, কিন্তু মিনারা ফুপু জোর করে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ এই হাসপাতালে বেশি লোক থাকতে পারবে না, আর কাজের লোক একটা হলেই হবে। তাই তো সেখানে হারুন থাকবে, মানে আমার চাচা। সবাই বাড়ি চলে আসলো। এসে দেখে মুনি আর পাখি হৃদয়ের বাড়িতে আসে। তাদের দুজনকে দেখে রুবির রাগে ক্ষোভে এগিয়ে গেল। হেই, তোরা দুজন কেন এসেছিস সেখানে? তুই তো হৃদয়ের রক্ষিতা, আর তুই কেমনে পারলি হৃদয়কে বিয়ে করতে? মুনিয়াকে কেন রক্ষিতা বলতেছো? কারণ এই মেয়েটার সাথে হৃদয়। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কে আর আমি কি হই সেটা তোকে ভাবতে হবে না। মন চাচ্ছে ঠাস করে থাপ্পড় মারি দুগালে। রুবি তো কোনো ভুল বলে নেই, তাহলে রুবিকে কেন মারবে তুমি?
হাঁপামনিরা, আপনারা এখনো ভুলের মধ্যেই আছেন, বুঝলেন? মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, আপনারা হৃদয় দুলাভাইকে সত্যি ভালোবাসলে আর তার বউ হলে সব বুঝতেন, সব জানতেন। বলতে কি চাও তুমি সেটা বলো। পাখি হৃদয়ের বউ নয়, পাখি হলো আমার ননদ। হৃদয় একদিন আমাকে বলে তোমাদের দুজনের ভালোবাসার পরীক্ষা করবে, তোমাদের দুজনের ধৈর্য পরীক্ষা করবে। আসলে তোমরা হৃদয়কে কতটা চাও। তাছাড়া তোমরা দুজনের হৃদয়কে চাও, তাই হৃদয় বুঝতে চেয়েছে তোমাদের মধ্যে সত্যি কে হৃদয়কে ভালোবাসে। শুধু তাই নয়, আপনাদের দুজনকে গ্রামের খাঁটি বাঙালি নারী হিসাবে করতে আপনাদের সাথে এত কিছু করেছে দুলাভাই। তাহলে হৃদয় যে পাখির সাথে রাতের পর রাত কাটাতো? জি না, রাত একসাথে কাটাই নাই। হৃদয়ের রুমের সাথে আরেকটা রুমের দরজা আছে, সেটা তো জানেন। হৃদয় সেই দরজা দিয়ে বের হয়ে অন্য রুমে থাকতো। সব কিছু আমি জানি এবং নিজের চোখে দেখেছি। হৃদয় দুলাভাই এতটাও খারাপ না, বুঝলেন? আর সেদিন মুনিয়া আফামনির সাথে যেটা করেছে সেটাও ছিল অভিনয়, বুঝলেন? হৃদয় কতটা ভালো সেটা আমার থেকে কেউ জানে না। রবি যখন হৃদয় শুনেছে তুমি আর তার শিশুকালের বউ হও, তখন সে আমার ভালোবাসা ত্যাগ করে। আর আদ্রিয়া যখন থেকে তুমি হৃদয়ের পাশে ছিলে, তখন থেকেই তোমাকেই সে ভালোবাসতো। আগের সব কথা বাদ। কোনোদিন রাতে কি কারো কান্নার শব্দ পেতেন আপনারা? হৃদয় দুলাভাই মা বাবা বলে কাঁদতো, বুঝলেন? আর আপনারা তার এত এত কাছের মানুষ থেকেও তার সামান্য ভালোবাসা পর্যন্ত দেন নাই। হৃদয় যে এখন এত অসুস্থ, তার কি হবে এখন? হৃদয় দুলাভাইয়ের আশা বাদ দেন, কারণ তার দুটো কিডনি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তুমি জানলে কি করে? হৃদয় দুলাভাই নিজেই আমাকে বলেছে। মাঝে মাঝে অসুস্থ হতো, আগের মতন কাজ করতো না, বসে শুয়ে থাকতো। সেসব কি নজরে পড়েছিল আপনাদের? তখন হৃদয় দুলাভাই ডাক্তার দেখায়, আর ডাক্তার জানায় তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে এতদিন বলো নাই কেন আমাদের? দুলাভাই কসম দিয়েছিল, তার জন্য বলতে পারি নাই। সবাই চিন্তায় পড়ে গেল এখন কি হবে। কোনো রকম রাতটা পার করে সবাই হাসপাতালে চলে গেল। আদিরের মায়ের হাতে রিপোর্ট, তিনি বারবার ভালো করে রিপোর্টগুলো দেখতেছে। আদিরের মাকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। রুবি আর আদিরা মিনারা মজুমদারের উত্তরে অপেক্ষায় তার দিকে চেয়ে আছে। আম্মু, এত দেখতে হবে না। আমার শুনেছি হৃদয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কালকে কাজের মেয়ে সব বলেছে আমাদেরকে। সব যখন জানো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে অন্তত একটা কিডনি হৃদয়কে না দিলে বাঁচানো যাবে না, কারণ একেবারে শেষ মুহূর্তে সে চলে গেছে। আম্মু, তুমি তো ডাক্তার, কিডনি বিশেষজ্ঞ, তুমি দেখো না কি করা যায়। জীবনে তো অনেক রোগীকে সুস্থ করেছো। খালামণি, এভাবে হৃদয়কে হারাতে চাই না। হাজারো কষ্ট নিয়ে হৃদয় চলে যাক, তা চাই না। খালামণি, আপনার দোহাই লাগে, কিছু একটা করুন আপনি। উপায় তো বললাম, 24 ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে, তা না হলে হৃদয়কে বাঁচানো যাবে না। আর হৃদয়ের রক্তের গ্রুপ এমনই, এই রক্তের গ্রুপের কিডনি মেলাটা কষ্টের। আর এত অল্প সময়ের মধ্যে কোথায় পাবো তার রক্তের সাথে মিলিয়ে এমন রক্তের গ্রুপের মানুষ? আর তার কিডনি, সবাই তো আর কিডনি এমনি এমনি দিবে না। খালামণি, আপনি এখানকার সবার রক্তের গ্রুপ চেক করুন, যার সাথে মিলবে সেই দিবে। হ্যাঁ আম্মু, তুমি আর সময় নষ্ট করো না, আগে আমাদেরকে দেখো। আর বাহিরেও খোঁজ করতে বলো, যত টাকা লাগবে আমি দিব। রাখে আল্লাহ মারেকে। হৃদয়ের রক্তের গ্রুপের সাথে রুবি আর আদিরের রক্তের গ্রুপ মিলে গেল। এখানে আবার বাঁধলো আর একটা সমস্যা। আমি যেহেতু হৃদয়ের সাথে বেশি অন্যায় করেছি, সেহেতু আমি কিডনি দিব না। হৃদয়কে আমি কিডনি দিব, হৃদয় আমারও স্বামী হয়। চুপ করো দুজনে। ঠিক আছে, তোমাদের দুজনের একটা করে কিডনি নিয়ে হৃদয়কে দিতেছি। এখন চলো ওটিতে তোমরা। এই নার্স, কাজ শুরু করে দাও। যখন আমার জ্ঞান ফিরল তখন চোখ মিলে দেখি আমি হাসপাতালে। আমার জ্ঞান ফেরা দেখে একে একে সবাই আমাকে দেখতে আসলো, কিন্তু আদ্রিয়া রুবিকে দেখতে পেলাম না আমি। সবার চোখে পানি, সবাই বুঝে আমার জ্ঞান ফেরা অপেক্ষায় ছিল।
পরে যখন নার্স সবাইকে যেতে বলে তখন সবাই চলে যায়। নার্সকে বলে কাজে মেয়েটাকে থাকতে বলি। সবাইকে দেখলাম, রুবি আর আদ্রিয়াকে যে দেখলাম না। দুলাভাই, সত্যি বলতে তাদের দুজনের দুটো কিডনিতে আপনি বেঁচে আছেন। এসব তুমি কি বলতেছো? শুধু এসব না, আপনার সব চাচা চাচি, ফুফা ফুফি সবাই দিন রাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে কেঁদে দুহাত তুলেছে। দুলাভাই, সবাই সবার ভুল বুঝতে পেরেছে, আর আপনি যেমন সেটা চেয়েছেন সবাই একেবারে খাঁটি গ্রামের মানুষ হয়ে গেছে। আদ্রিয়া রুবি কোথায়? ওরা আলাদা কেবিনে আছে, একটু সুস্থ হয়েছে, তবে আপনি আগে পুরা সুস্থ হন তারপর। প্রায় 1.5 মাস পর আমি বাড়িতে ফিরলাম। ফিরে চাচা চাচি ফুপু ফুপার কাছে ক্ষমা চাইলাম। তারা যে জমিগুলো বিক্রি করেছিল সেই জমিগুলো আমি কিনেছি এবং আবারও তাদের নামে করছি, আর তাদেরকে দিয়ে দিলাম। সবার চোখে আনন্দের পানি। এখন চাইলেও কেউ কাউকে ভুল বুঝবে না, আর কেউ কাউকে সেরে যাবে না। আজকে আমাদের 3 জনের বাসর রাত। এক খাটে 2 জন বউ সেজে বসে আছে। আমি ঘরে ঢোকা মাত্র দুজনে আমাকে টানতে থাকলো। দেখ রুবি, তুই কিন্তু আগে আমার স্বামীর সাথে বাসর করেছিস, তাই আজকে আমারও বাসর হবে। তখন তো আমি সজ্ঞানে ছিলাম না, যেহেতু আমি ওর শিশুকালের বউ হই সেহেতু আগে আমার সাথে বাসর হবে। না না, আমি মানবো না, আগে আমার সাথে বাসর হবে। না, আগে আমার সাথে হবে, পরে তোর সাথে। থামবে দুজনে তোমরা? তুমি থামো তো আগে। করো চিৎকার, নাও সিদ্ধান্ত কার সাথে আজকে বাসর হবে আমার। না, আজকে বুঝি বাসর রাত হবে না। দুজনে যা তর্ক করতেছে এতে মনে হয় ভোর হয়ে গেল। কত আশা করে ঘরে ঢুকলাম, একসাথে 2 বউর সাথে বাসর করব, কিন্তু ওরা দুজনে যা শুরু করেছে তাতে কারোর সাথে মনে হয় না বাসর করা হবে আমার। ও মা, দুজনে দেখি আমার থেকে এগিয়ে আসলো। ওরে বাবা, দুজনেই যে আমার উপর হামলে পড়লো। আমার সতীত্ব বুঝি আজ এই দুজনেই শেষ করে দেয়। কে কোথায় আসো, আমাকে বাঁচাও। তোমরা দুজন আমার দেহ পাবে, আমার মন পাবে না।